এটা হচ্ছে বায়ুমণ্ডল বা অ্যাটমসফিয়ার চ্যাপ্টার। অ্যাটমসফিয়ার চ্যাপ্টারের প্রথম কোশ্চেন হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের প্রথম কোশ্চেন হচ্ছে বায়োস্ফিয়ার বা জীবমণ্ডল কি। বায়ো মানে জীব, স্ফিয়ার মানে মণ্ডল, জীবমণ্ডল। বলছে সমুদ্রের তলদেশ থেকে শুরু করে, সমুদ্রের যে তলদেশ, এই তলদেশ থেকে শুরু করে বায়ুমণ্ডলের, সমুদ্রের যে তল থেকে শুরু করে বায়ুমণ্ডলের যে উচ্চতা পর্যন্ত, বায়ুমণ্ডলের সমুদ্রের তলদেশ থেকে শুরু করে বায়ুমণ্ডলের যে উচ্চতা পর্যন্ত জীব বাস করে, তার পুরোটা নিয়েই গঠিত হচ্ছে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। শেষ। পরটা হচ্ছে বায়ুমণ্ডল কি। বাড়ি মানে হচ্ছে পানি। এই যে ভূপৃষ্ঠের যে নিচু অংশ, ভূপৃষ্ঠের যে নিচু অংশ বিশাল জলরাশি দ্বারা পরিপূর্ণ থাকে, সেই অংশটাই হচ্ছে বায়ুমণ্ডল বলে পরিচিত। সাগর, মহাসাগর, উপসাগর, এই যে সাগর, মহাসাগর, এগুলো নিয়েই হচ্ছে এটি গঠিত। ভূপৃষ্ঠের 71% নিয়েই, অর্থাৎ পানি যেরকম 3/1, সুতরাং বলা হচ্ছে ভূপৃষ্ঠের 71% নিয়েই গঠিত বায়ুমণ্ডল। তৃতীয় প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল কি এবং বায়ুমণ্ডলের স্তর কয়টি, প্রতিটি স্তরের বৈশিষ্ট্য। আচ্ছা, বায়ুমণ্ডল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যে স্তর পর্যন্ত, ভূপৃষ্ঠ থেকে শুরু করে উপরিভাগের যে স্তর পর্যন্ত, এই স্তর পর্যন্ত কী দ্বারা গঠিত, বায়ুমণ্ডলতে বিভিন্ন গ্যাস দ্বারা, এখানে জীব না বরং বিভিন্ন গ্যাস দ্বারা পরিপূর্ণ থাকে, তার সমগ্র স্তরটিকেই হচ্ছে বায়ুমণ্ডল বলছে। এবার এই যে চিহ্নটা, এই চিহ্ন দেখা যাচ্ছে মধ্যাকর্ষণ শক্তির কারণে এই গ্যাসসমূহ ভূপৃষ্ঠের সাথে লেগে থাকে। এর গড় উচ্চতা হচ্ছে 10,000 কিলোমিটার এবং এর বয়স 30 থেকে 35 কোটি বছর। শেষ। বায়ুমণ্ডলের স্তর প্রধানত দুই প্রকার, একটা সমমণ্ডল, একটা হচ্ছে বিষমমণ্ডল। সমমণ্ডলকে কয়ভাবে ভাগ করা যাচ্ছে, সমমণ্ডলকে 3 ভাগে ভাগ করা যাচ্ছে। একটা হচ্ছে প্রমণ্ডল, স্ট্রাটোমণ্ডল, আর একটা হচ্ছে মেসোমণ্ডল। ট্রপো, স্ট্রাটো, মেসো, তাপো, এক্সো, ম্যাগনেটো, এগুলো হচ্ছে বিষমমণ্ডল। এখন সমমণ্ডলে আসি। সমমণ্ডলে প্রথম হচ্ছে ট্রপোমণ্ডল। এটা ভূপৃষ্ঠের সবচেয়ে নিকটবর্তী স্তরের নাম। প্রথমে হচ্ছে নিকটবর্তী স্তর। এবার এখানে হচ্ছে বজ্রপাত ঘটতেছে, বজ্রপাতের উপরে কি, এখানে বৃষ্টি হচ্ছে, বজ্রপাতের উপরে এখানে ধূলি, বৃষ্টি, মেঘ, ঝড় ইত্যাদি দেখা যায়। এখন এটার একটা গড় গভীরতা কত, 12.8 কিলোমিটার। এটার হচ্ছে বিস্তৃতি, ঊর্ধ্ব বিস্তৃতি হচ্ছে, এটা হচ্ছে বিস্তৃতি বলতে, এটা হচ্ছে ঊর্ধ্ব বিস্তৃতি হবে। এটা হচ্ছে ঊর্ধ্ব বিস্তৃত হচ্ছে 12.8 কিলোমিটার। আর এই স্তরের শেষ স্তরের নাম কি, ট্রপোমণ্ডল এর শেষ অংশের নাম হচ্ছে ট্রপোবিরতি। এবার হচ্ছে স্ট্রাটোমণ্ডল। এখানে 5টা ছিল। স্ট্রাটোমণ্ডল হচ্ছে ট্রপোবিরতির উপরের স্তর এবং মেসোমণ্ডলের নিচের স্তরের নামই হচ্ছে স্ট্রাটোমণ্ডলে কোনো জলীয় বাষ্প এগুলো থাকে না, ফলে কি হচ্ছে, এই মণ্ডল দিয়ে জেট বিমান চলাচল করতে পারে। এইগুলো ছাড়া এই মণ্ডলে ওজনের একটা লেয়ার থেকে, ওজন স্তর এই স্তরে বিদ্যমান, যা সূর্যের থেকে আগত ক্ষতিকর রশ্মি শোষণ করে, ইউভি রশ্মি শোষণ করে জীবজগতের জন্য উপকার সৃষ্টি করে। এই যে স্তর, এই স্তরের গড় গভীরতা ট্রপোবিরতির উপরে 50 কিলোমিটার পর্যন্ত, ট্রপোবিরতির উপরে 50 কিলোমিটার পর্যন্ত। এই স্তরের শেষ অংশের নাম হচ্ছে স্ট্র্যাটোবিরতি। এর পরের প্রশ্নটা হচ্ছে কি, মেসোমণ্ডল কি। তাহলে প্রথমে এই স্তরে জেট বিমান যাচ্ছে, এই স্তরে উল্কা ফাটবে, এটা মনে রাখতে হবে। মেসোবিরতি হচ্ছে স্ট্র্যাটোবিরতির উপরের অংশের নাম হচ্ছে মেসোমণ্ডল। এই স্তরে উল্কাপিণ্ড এসে ধ্বংস হয়। আগেরটাতে জেট বিমান যাচ্ছে, এখানে হচ্ছে উল্কাপিণ্ড এসে ধ্বংস হয়। এই স্তরটা, এর আগেরটা থেকেই ওজন গ্যাস থাকতো আর লেয়ার আছে, আর এই স্তরটা সম্পূর্ণ ওজন গ্যাস দ্বারা পূর্ণ। এই স্তরের শেষ অংশের নাম কি, এই স্তরের শেষ অংশের নাম, মেসোমণ্ডলের শেষ অংশের নাম কি, মেসোবিরতি। এবং এই স্তরের ঊর্ধ্ব বিস্তৃতি স্ট্র্যাটোমণ্ডল হতে 80 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত, স্ট্র্যাটোবিরতি থেকে 80 কিলোমিটার ঊর্ধ্ব পর্যন্ত। এটা গেল হচ্ছে সমমণ্ডল। গেল বিষমমণ্ডলে হচ্ছে, বিষমমণ্ডল যখন আসবো তখন সেখানে হচ্ছে কি আছে, মেসোমণ্ডলের পরে আছে হচ্ছে তাপমণ্ডলের অপর নাম আবার আয়নোস্ফিয়ার, TAN। আচ্ছা, তাপমণ্ডল এতে আয়নিত নিম্ন অংশকে কি বলা হচ্ছে, আয়নমণ্ডল বলা হচ্ছে। তাপমণ্ডল আয়নিত নিম্ন অংশকে বলা হয় আয়নমণ্ডল। তাপমণ্ডল আয়নিত নিম্ন অংশকে বলা হচ্ছে আয়নমণ্ডল। মেসোবিরতির উপরের স্তরের নাম হচ্ছে মেসোবিরতি। তাপমণ্ডল হচ্ছে মেসোবিরতির উপরের স্তরের নাম, এই যে মেসোবিরতির উপরের স্তরের নাম হচ্ছে তাপমণ্ডল। এখন তাপমণ্ডলের অপর নাম কি পড়েছে, আয়নমণ্ডল বা আয়নাম। এখন তাহলে পৃথিবী থেকে, ভূপৃষ্ঠ থেকে
রেডিও বা টিভি তরঙ্গ এ স্তরে প্রতিফলিত হয়। ভূপৃষ্ঠ থেকে পাঠানো রেডিও বা টিভি তরঙ্গ এ স্তরে কী হচ্ছে, প্রতিফলিত হয়। একটু আগে দেখলাম কি ওখানে হচ্ছে উল্কাপিণ্ড, এখানে সে ধ্বংস হয়, তাহলে ওই স্তরে উল্কাপিণ্ড দেখা যাবে এবং কৃত্রিম উপগ্রহ এই স্তরে হচ্ছে দেখা যাবে। ব্যাস, এটা হচ্ছে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি ছিল। আর এটা এই স্ট্র্যাটোবিরতির 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্ব বিস্তৃতি হচ্ছে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি। এই স্তরের পরের দুটো স্তরের নাম হচ্ছে এক্সোমন্ডল এবং ম্যাগনেটোমন্ডল, এবং হচ্ছে এই অংশের এই স্তরের শেষ অংশের নাম হচ্ছে তাপো বা থার্মোস্ফিয়ার। এখন আয়নমণ্ডল কাকে বলে? আয়নমণ্ডল দিলেও এই একই দিতাম, আয়নোস্ফিয়ার বললেও একই দিতাম। আয়নোস্ফিয়ার হচ্ছে TAN, আয়নোস্ফিয়ার এখানে মনে রাখতে হবে, এখানে হচ্ছে TAN আর এর পরটা মনে হয় VAB। তা এখানে হচ্ছে TAN এ কী আছে, তাপমণ্ডল আয়নিত নিম্ন অংশকে, তাপমণ্ডলে আয়নিত নিম্ন অংশকে হচ্ছে আয়নোস্ফিয়ার বলা হয়। ঠিক আছে, এবার হচ্ছে এক্সোমন্ডল। এক্সোমন্ডল হচ্ছে কি তাপমণ্ডলের ঊর্ধ্ব স্তর কি হচ্ছে তাপমণ্ডল বা হচ্ছে আয়নোস্ফিয়ারের ঊর্ধ্বমণ্ডলই হচ্ছে এক্সোমন্ডল। এই যে এক্সোমন্ডল এটা হচ্ছে পৃথিবীর বহিঃসীমানা হিসেবে বিবেচনা করা হয়। এটাকে অংশকে পরে এক্সোমন্ডলের নির্ধারণ করা হয় বায়ুমণ্ডলের বহিঃসীমানা দ্বারা। এই এক্সোমন্ডল দ্বারা নির্ধারণ করা হয় বায়ুমণ্ডলের, এটা মনে রাখতে হবে। এই যে এক্সোমন্ডল, এই যে আমাদের পৃথিবী, এটা পৃথিবী, এই এক্সোমন্ডল দ্বারা বিবেচনা বায়ুমণ্ডলের বহিঃসীমানা। এই স্তরে হচ্ছে সবচেয়ে বাইরে, তো এই স্তরে এটা হচ্ছে পৃথিবী, এর যে বহিঃসীমানা হচ্ছে এক্সোমন্ডল, এটা হচ্ছে এর বহিঃসীমানা, বায়ুমণ্ডলের বহিঃসীমানা পরিমাপ করা হয় এক্সোমন্ডল দ্বারা নির্ধারণ করা হয় বায়ুমণ্ডল। এই পর্যন্ত তাপমণ্ডল দ্বারা বায়ুমণ্ডল ছিল, বায়ুমণ্ডলের বহিঃসীমানা। এই স্তরে সম্পূর্ণ হিলিয়াম ও কি গ্যাস দ্বারা পরিচিত? হিলিয়াম ও হাইড্রোজেন গ্যাস দ্বারা এই স্তর সম্পূর্ণ পূর্ণ। এই স্তরের উপরের স্তরে দেখা যায় হচ্ছে ম্যাগনেটোমণ্ডল, অর্থাৎ তাপমণ্ডল বায়ুমণ্ডলের বহিঃসীমানা হিসেবে বিবেচনা করা হয়। এই তো বায়ুমণ্ডল, এর বহিঃসীমানা হিসেবে এটুকু বিবেচনা করা হচ্ছে, এবং এইখানে হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস থাকে, এবং এর বাইরের সীমানা হচ্ছে ম্যাগনেটোমণ্ডল। আর ম্যাগনেটোমণ্ডলে হচ্ছে VAB আছে, কী বলে ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় এই স্তরে। VAB ভ্যান অ্যালেন বিকিরণ, ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় এই স্তরে। ভ্যান অ্যালেন বিকিরণ দেখা যায় এই স্তরে। এটি বায়ুমণ্ডলের সবথেকে উপরের স্তর, বায়ুমণ্ডলের সবচেয়ে উপরের স্তর। এই মণ্ডলে যে সূর্য থেকে আগত জীব ধ্বংসকারী অতি ক্ষতিকর কি বিদ্যুতায়িত তরঙ্গ, জাস্ট এটা মনে রাখতে হবে, বিদ্যুতায়িত বিকিরণ থেকে রক্ষা করে, শক্তিশালী বিদ্যুতায়িত বিকিরণ, একদম শক্তিশালী, এখানে যে পড়তে হবে শক্তিশালী বিদ্যুতায়িত বিকিরণ থেকে রক্ষা করে, ভ্যান অ্যালেন বিকিরণ হচ্ছে বিকিরণ এই স্তরে দেখা যায়, এবং শক্তিশালী বিদ্যুতায়িত বিকিরণ এই স্তরে হচ্ছে কি থেকে রক্ষা করে। এখন বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডলে কী বলছি, যে জীবমণ্ডল থেকে উপরের স্তর পর্যন্ত যে গ্যাস দ্বারা পরিপূর্ণ থাকে তাকে হচ্ছে বায়ুমণ্ডল বলে। এখানে বিভিন্ন ধরনের গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প কত থাকে? জলীয় বাষ্প চকচক করে 0.41 এবং ধূলিকণা হচ্ছে 0.01%। এবং এছাড়া এখানে থাকে হচ্ছে নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে অর্গান, তারপর কার্বন ডাইঅক্সাইড, মিথেন, তারপরে হচ্ছে CFC এবং অন্যান্য। এখন নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে আমরা জানি 78.02%, অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.71%, অর্গান হচ্ছে 0.8%, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%, তারপরে হচ্ছে মিথেন CH4, তাহলে হচ্ছে পয়েন্টের পরে 4 শূন্য 2, তারপর ওজন আছে, ওজন হচ্ছে 3 শূন্য 3 অর্ধেক হচ্ছে 1.5 এবং অন্যান্য CFC না, বরং এটা হচ্ছে ওজন, এবং হচ্ছে অন্যান্য হচ্ছে 2%। এগুলো নিয়েই গঠিত। গেল। এখন পরের প্রশ্নটা হচ্ছে কি, 5 নম্বর প্রশ্ন হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট কি, কারণ, প্রভাব ও প্রতিকার। আচ্ছা, এখন মূলত হচ্ছে গ্রিন হাউস হচ্ছে একটা কাচের তৈরি ঘর, এটা নিয়ে কোনো কনফিউশন। গ্রিন হাউস একটা কাচের তৈরি ঘর। কী কারণে? শীত প্রধান দেশে গাছপালাকে ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য কাচের তৈরি এক ধরনের ঘর, যার ভিতরে গাছপালাগুলো বিশেষ প্রক্রিয়ায় চাষাবাদ করা হয়। এটাই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। আর কিছু লেখার দরকার নেই, এগুলো লেখার দরকার নেই। এবার গ্রিন হাউস ইফেক্ট কি? গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে যেমন গ্রিন হাউস ইফেক্ট হচ্ছে গ্রিন হাউস ঘরে যেমন সূর্য থেকে আগত
সূর্য থেকে যেমন গ্রিন হাউস গ্যাসে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য কী করে প্রবেশ করতে পারে এবং পৃথিবী হতে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য এবং ঘরের ভিতর থেকে দীর্ঘ তরঙ্গের দৈর্ঘ্য বের হতে পারে না। ফলে ঘর যেমন গরম থাকে তেমনি পৃথিবীকে একটা বিরাট কাচের ঘর কল্পনা করে হচ্ছে, যার মধ্যে দিয়ে সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য প্রবেশ করতে পারে কিন্তু পৃথিবী এই থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গদৈর্ঘ্য বিকিরিত না হতে বিভিন্ন বিকিরিত হয়ে মহাবিশ্বে ফিরে যাওয়ার সময় বিভিন্ন ধূলিকণা ও গ্যাস দ্বারা কী করা হয়, আকর্ষিত ব্যাস দ্বারা আটকে যে পৃথিবীর তাপমাত্রাকে উত্তপ্ত করে ফেলে। গ্রিন হাউস দীর্ঘতরঙ্গে বিভিন্ন গ্যাস তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে এই তাপমাত্রা বৃদ্ধি পায়। এখন তাপমাত্রা বৃদ্ধির ফলে যে প্রভাব দেখা যায় সেটাই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। তাপমাত্রা বৃদ্ধির ফলে যে প্রভাব দেখা যায়, যে তাপমাত্রা বৃদ্ধি হয়েছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে যে প্রভাব দেখা যায় সেটাই হচ্ছে গ্রিন হাউস ইফেক্ট। এখন বিজ্ঞানীরা গ্রিন হাউস ঘরের সাথে পৃথিবীর এই প্রক্রিয়ার মিল থাকার কারণে প্রক্রিয়ার সাথে পৃথিবীর প্রক্রিয়ার মিল থাকার কারণে এই প্রক্রিয়ার নাম দিয়েছে গ্রিন হাউস ইফেক্ট। এখানে একটা ঘর আঁকালাম, সূর্য থেকে আসতেছে 0.8 থেকে 0.4 mm যে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য, 0.8 থেকে 4 mm। এবার এখান থেকে যাচ্ছে, এটা হচ্ছে প্রবিষ্ট সৌরশক্তি আর এটা হচ্ছে প্রতিফলিত হয়ে যাচ্ছে, এটা 0.44 থেকে 50 mm, এটা হচ্ছে 50 mm। কাচের ঘরের বাইরে 0 ডিগ্রি, এটা হচ্ছে 38 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এই করলাম, তো ঘরটা গরম থাকতেছে। একইভাবে এটা হচ্ছে পৃথিবীর থেকে একটা দুটো পৃথিবী, এখন পৃথিবীর বাইরে এটা হচ্ছে পৃথিবীর বাইরে এটা হচ্ছে বায়ুস্তর মধ্যে বিভিন্ন গ্যাস দ্বারা আটকে আছে। পৃথিবী থেকে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য এখানে এসে পৌঁছাচ্ছে, কিন্তু বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য মহাবিশ্বে ফিরে যাওয়ার সময় বিভিন্ন গ্যাস দ্বারা আটকা পড়ে পৃথিবীর তাপমাত্রাটাই যেখানে বৃদ্ধি করছে। এটার সাথে এটার মিল থেকে একে গ্রিন হাউস ইফেক্ট বলা হচ্ছে। এটার কারণ কি? এখন এটার কারণ জানার জন্য প্রথমে গ্রিন হাউস গ্যাস কোনগুলো সেগুলো একটু মাথায় রাখতে হবে। এখানে সিতে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি পরিমাণে থাকে, তারপরে হচ্ছে এমতে হচ্ছে সম্ভবত মিথেন, তারপরে হচ্ছে সিতে হচ্ছে সিএফসি, তারপরে এনতে নাইট্রাস অক্সাইড, ওতে ওজোন। এখন করতে হবে কি, এই কারণগুলো কি, কার্বন ডাইঅক্সাইডের গ্যাস বেশি বৃদ্ধি পাচ্ছে, আমরা বৃক্ষ নিধন করছি, এই জন্য এখানে হতে পারে মিথেন গ্যাসের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে বা মিথেন গ্যাস সৃষ্টি হচ্ছে, মিথেন গ্যাস সৃষ্টির উপায়গুলো সৃষ্টি হচ্ছে। তারপর হচ্ছে সিএফসি গ্যাসের অধিক ব্যবহার করা হচ্ছে, এসি বা ফ্রিজে পরিবেশবাদী গ্যাস ব্যবহার না করে সিএফসির ব্যবহারের কারণ নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ওজোন স্তরে কী হচ্ছে, ওজোন স্তর বা ওজোন যে গ্যাস, এই ওজোন গ্যাসের পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই জন্য হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের কারণ কি, গ্রিন হাউস ইফেক্ট আছে এর কারণ কি, কারণ এই গ্যাসগুলো বৃদ্ধি পাচ্ছে, এই গ্যাসগুলো নিয়ে কিছু লিখলাম। এবার হচ্ছে এর প্রভাব। এখন গ্রিন হাউস ইফেক্টের ফলে কি ঘটনা ঘটছে, গ্রিন হাউস ইফেক্টের ফলে কি হচ্ছে, যেহেতু পৃথিবীতে বিকিরিত তাপে দীর্ঘ তরঙ্গ আটকা পড়ে, গ্রিন হাউস ইফেক্টের ফলে কি হচ্ছে, প্রথমে তো হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি হচ্ছে মেরু অঞ্চলের জমে থাকা বিশাল বরফখণ্ড গলতে শুরু করছে, সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, নিম্নভূমি জলমগ্ন হচ্ছে, লবণাক্ত পানি প্রবেশে বৃদ্ধি পাবে, ফলে লবণাক্ত পানির প্রবেশ সাধারণ মাটিতে এতে বৃদ্ধি পাবে, ফলে সমস্ত বায়োডাইভার্সিটি এটা ধ্বংস হয়ে যাচ্ছে, ইকোসিস্টেমে নষ্ট হবে, প্রবলেম দেখা যাবে, এরকম বিভিন্ন প্রবলেম হবে। এছাড়া আরেকটা হচ্ছে কি, এটা হচ্ছে এবং ওজোন স্তর ফুটা হয়ে যাচ্ছে, যে জিনিসটা মাথায় রাখতে হবে। আর হচ্ছে ওজোন স্তর ফুটা হয়ে যাচ্ছে, দুটো ইম্পর্টেন্ট, একটা কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার পরে পানি গলে যাচ্ছে এবং আরেকটা হচ্ছে সিএফসি গ্যাসের বৃদ্ধির কারণে ওজোন স্তর গ্রিন হাউস ইফেক্টের ফলে গ্রিন হাউস ইফেক্টের অন্যতম উপাদান সিএইচি গ্যাস এর অতিরিক্ত ব্যবহার ফলে ওজোন স্তরে গিয়ে ওজনের সাথে বিক্রিয়া করে যে O3-কে O2-তে পরিণত করছে, ফলে ওজোন স্তর ক্রমশ হালকা হয়ে যাবে, একসাথে ফেটে যাচ্ছে, ফলে সূর্য থেকে আগত মহাজাগতিক রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি সরাসরি পৃথিবীতে প্রবেশ করছে। এর ফলে আমাদের কি হচ্ছে, চোখের ক্ষতি হচ্ছে,
এর ফলে আমাদের চোখের ক্ষতি হচ্ছে, ত্বকের ক্ষতি হচ্ছে, তারপরে হচ্ছে বৃক্ষের গাছপালার কি হচ্ছে, বীজের সজীবতা নষ্ট হচ্ছে, বীজের কর্মক্ষমতা নষ্ট হয়ে যাচ্ছে, গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন কিছু সৃষ্টি হচ্ছে। তাহলে এটা প্রতিকার করার জন্য ওই যেগুলোর কারণে হচ্ছে সেগুলো প্রতিকার করতে হবে, যেরকম কার্বন ডাই অক্সাইড গ্যাসের ব্যবহার কমাতে হবে, বা কার্বন ডাই অক্সাইড গ্যাস শোধন যাতে করতে পারে এই জন্য প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে, বৃক্ষরোপণ বন্ধ করতে হবে। এছাড়া হচ্ছে মিথেন গ্যাসের পরিমাণ কমাতে হবে, যেসব জায়গায় পুকুর, ডোবা পুকুর, এগুলোকে পুনঃখনন করে একদম মাছের চাষযোগ্য পুকুরে রূপান্তর করতে হবে। তারপর হচ্ছে সিএফসি গ্যাসের পরিবর্তে গ্যাজোলিয়াম গ্যাস ব্যবহার করতে হবে। তারপরে নাইট্রাস অক্সাইডের ব্যবহার কমাতে হবে, ওজোন গ্যাসের পরিমাণ এইগুলো হচ্ছে কমাতে হবে, ফ্রিজে এসি বা ফ্রিজে পরিমাণ গ্যাজোলিয়াম গ্যাস ব্যবহার করতে হবে। এখন বলছে গ্রিন হাউস গ্যাসগুলো কী কী, এগুলো গ্রিন হাউস ইফেক্ট। এখন বলছে গ্রিন হাউস গ্যাসগুলো কী কী। আচ্ছা, যে সকল গ্যাসসমূহ পৃথিবী থেকে বিকিরিত সূর্য থেকে আগত পৃথিবী থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্যকে যে সকল গ্যাসসমূহ আটকে রেখে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, সেই গ্যাসসমূহকে একত্রে গ্রিনহাউস গ্যাস বলা হচ্ছে, সংক্ষেপে GHG বলা হচ্ছে। গ্রিনহাউস গ্যাসগুলোর ভিতরে আসে হচ্ছে এই যে কার্বন ডাই অক্সাইড, মিথেন, তারপরে হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড এবং O3 বা হচ্ছে ওজোন। এখন এটার পরিমাণ 49%, এটা মনে রাখতে হবে, এটার পরিমাণ 49%, মিথেনের পরিমাণ 18%, সিএফসির পরিমাণ হচ্ছে 14%, এটা হচ্ছে 13%, এটা হচ্ছে 7%, 14 পরে এটা হচ্ছে 7, এটা হচ্ছে 13, 14 পরে এটা 7, এটা 13, ওজোন হচ্ছে 13, O3 তাহলে এটা হচ্ছে 13, এটা হচ্ছে 7, তাহলে 49 পরে 18, 9 9 18, 18 পরে হচ্ছে 14, 14 পরে হচ্ছে 7, 7 পরে 13, শেষ। এবার পরের প্রশ্নটা হচ্ছে কি, সিএফসি কি। সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বন এর সংক্ষিপ্ত রূপ। মিথেন ও ইথেনের ক্লোরোফ্লোরো জাতককে সিএফসি বলা হচ্ছে, মিথেন ও ইথেনের ক্লোরোফ্লোরো জাতককে সিএফসি বলে। অর্থাৎ সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ, সিএফসি ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ, সিএফসি হচ্ছে ক্লোরোফ্লোরো কার্বনের সংক্ষিপ্ত রূপ। এটি অন্যতম গ্রিনহাউস গ্যাস, ঠিক আছে। ক্লোরোফ্লোরো মিথেন ও ইথেনের ক্লোরোফ্লোরো জাতককে সিএফসি বলে। এর ব্যবহার সিএফসি এর ব্যবহার কী ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে। এখন দেখো, ফ্রিজ বা এসির ভিতরে চেম্বার ঠান্ডা করার জন্য সিএফসি গ্যাসের ব্যবহার করে। এর ভিতরে চেম্বার ঠান্ডা করার জন্য নিম্ন স্ফুটনাঙ্কের, এটা যদি মনে থাকে তো ভালো, নিম্ন স্ফুটনাঙ্কের সিএফসি ব্যবহার করা হয়। চেম্বার ঠান্ডা করার জন্য নিম্ন স্ফুটনাঙ্কের কি চেম্বার ব্যবহার করা, সিএফসি ব্যবহার করা হয়। সুগন্ধিতে সিএফসি ব্যবহার করা হচ্ছে। তারপরে হচ্ছে কীটনাশক তৈরিতে সিএফসি ব্যবহার করা হচ্ছে, এবং একই সাথে কীটনাশকের সাথে অ্যারোসল তৈরিতেও সিএফসির ব্যবহার দেখা যায়। এর ক্ষতিকর প্রভাব, সিএফসি হচ্ছে গ্রিনহাউস গ্যাস, এটা কি হচ্ছে অন্যতম গ্রিনহাউস গ্যাস, এটা ওজোন গ্যাস, এটা ওজোন স্তরে গিয়ে ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে O3 কে O2-তে রূপান্তর করে, ফলে ওজোন স্তর হালকা হয়ে অবশেষে ফাটল দেয়। এই ফাটল দিয়ে মহাজাগতিক রশ্মি প্রবেশ করে, ইউভি রশ্মি প্রবেশ করে, ফলে চর্মক্রান্তি সহ বহু রোগের সৃষ্টি হয়। সিএফসি এর ব্যবহার বন্ধ করা প্রয়োজন কেন? এই গ্যাস ওজোন স্তরে ফাটল সৃষ্টি করছে, মহাজাগতিক রশ্মি সরাসরি পৃথিবীতে পৌঁছে, এই গ্যাসের পরিবর্তে গ্যাজোলিয়াম গ্যাস ব্যবহার করা উচিত। সিএফসি এর বৈশিষ্ট্য, সিএফসি হচ্ছে এর প্রধান বৈশিষ্ট্য, এটা একটা গ্রিনহাউস গ্যাস, এটা হচ্ছে মিথেন ও ইথেনের ক্লোরোফ্লোরো জাতক। এটি হচ্ছে সিএফসি, এটা হচ্ছে গ্রিনহাউস গ্যাস, এর পরিমাণ, গ্রিনহাউস গ্যাসের সিএফসির পরিমাণ হচ্ছে 14%। ওটা O3-র সাথে বিক্রিয়া করে O2-তে রূপান্তর করে, এবং এটা ছাড়া এটা বাষ্প আকারে যদি মনে থাকে, বাষ্প আকারে এটা হচ্ছে বায়ুর সাথে মিশে যায়। 3টি সিএফসি গ্যাসের হচ্ছে ফ্রেয়ন, এই সিএফসির ট্রেড নাম হচ্ছে ফ্রেয়ন 11, 12, 13, ফ্রেয়ন 11, 12, 13, কম ইম্পর্টেন্ট প্রশ্নটা। আচ্ছা, এবার হচ্ছে ওজোন কি। ওজোনের সংকেত হচ্ছে O3, এটা হচ্ছে ওজনে হচ্ছে, আমি প্রথমে কি দিয়েছি O এবং 3, প্রথমে লিখবো, এটা হচ্ছে অক্সিজেনের রূপভেদ মাত্র, ওজোন হচ্ছে অক্সিজেনের রূপভেদ মাত্র। এবার হচ্ছে 3 অণু অক্সিজেনের সমন্বয়ে গঠিত, 3 অণু না, 3টি অণু থেকে পরমাণু ছোট, তাহলে 3 পরমাণু অক্সিজেন, এখানে 3 অণু না, 3 পরমাণু অক্সিজেনের সমন্বয়ে গঠিত একটা যৌগই হচ্ছে ওজোন। এটা হচ্ছে অক্সিজেনের রূপভেদ মাত্র, এবং 3 অণুর চেয়েও ছোটো, হচ্ছে 3 পরমাণু অক্সিজেনের সমন্বয়ে গঠিত যৌগই হচ্ছে ওজোন, এর সংখ্যা হচ্ছে O3, ঠিক আছে। ওজোন স্তর, এ হচ্ছে ওজোন স্তর হচ্ছে কি, ওজোন স্তর ভূপৃষ্ঠের যেখানে ওজোন গ্যাসের
পরিমাণ বেশি, ওজন গ্যাসের আধিক্য, ওজন গ্যাসের আধিক্য আছে বা ওজনের একটা গাঢ় ওজন গ্যাসের গাঢ়ত্বের পরিমাণ বেশি, অর্থাৎ ভূপৃষ্ঠের যে স্তরে ওজন স্তর, ভূপৃষ্ঠের বায়ুমণ্ডলের যে স্তরে ওজন গ্যাসের গাঢ়ত্বের পরিমাণ বেশি। এই যে ওজন গ্যাসের গাঢ়ত্বের পরিমাণ বেশি সেটাকে হচ্ছে কী বলা হয়, ওজন স্তর বলা হচ্ছে। ওজন বায়ুমণ্ডলের যে এটুকু অংশে, বায়ুমণ্ডল একটা এটুকু মনে করো বায়ুমণ্ডল, এটা হচ্ছে বায়ুমণ্ডলের যেটুকু অংশে ওজন যে গ্যাস, এই ওজন গ্যাসের গাঢ়ত্বের পরিমাণ বেশি, সেটাই হচ্ছে কী বলা হয়, সেটাকে হচ্ছে ওজন স্তর বলা হচ্ছে। যেমন স্ট্র্যাটোমণ্ডলে ওজন গ্যাসের গাঢ়ত্ব বেশি, কিন্তু মেসোমণ্ডলে ওজন গ্যাসের পরিমাণ বেশি। ওজন গ্যাস, মেসোমণ্ডল পুরোটাই ওজন গ্যাস দ্বারা পরিপূর্ণ, কিন্তু স্ট্র্যাটোমণ্ডলে ওজন গ্যাসের গাঢ়ত্বের পরিমাণ বেশি। এটা স্ট্র্যাটোমণ্ডল স্তরে দেখা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে এর বৈশিষ্ট্য, ওজনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওজন কোনো বর্ণহীন গ্যাস, এটার কোনো বর্ণ নেই, কিন্তু যখন সূর্য থেকে আগত ইউভি রশ্মি শোষণ করে তখন এটা নীল হয়। অর্থাৎ ওজনের যে বৈশিষ্ট্য, ওজনের কোনো রং নাই, এটা হচ্ছে বর্ণহীন, তবে এটা যখন ইউভি রশ্মি গ্রহণ করে ওজন, এটা কোনো রং নেই, তবে এটা যখন ইউভি রশ্মি গ্রহণ করে তখন এটা পুরোটা কী হয়ে যায়, নীল রং ধারণ করে। ঠিক আছে, ওজন স্তরে ফাটলের ধাপসমূহ হচ্ছে কীভাবে, এই যে সিএফসি ওজন স্তরে পৌঁছে ওজনের সাথে বিক্রিয়া করে কি করছে, ওজনকে অক্সিজেনে রূপান্তর করে, অর্থাৎ O3কে অক্সিজেনে রূপান্তর করছে, অক্সিজেন O2 পরমাণুতে রূপান্তর করছে, O3কে বিক্রিয়া করে O2 পরমাণুতে রূপান্তর করছে। ফলে ওজন স্তরের যে গাঢ়ত্ব, এই গাঢ়ত্বটা হ্রাস পাচ্ছে, ফলে সূর্য থেকে আগত এটার হচ্ছে ফাটল ধরছে। ওজন স্তর এখন কত হচ্ছে, ওজন স্তর কী করে সৃষ্টি হচ্ছে, ওজন স্তরের ফাটলের ধাপসমূহ। তাহলে ওজন স্তরটা আসলে ওইখানে গিয়ে সৃষ্টি হয় কী করে, সূর্য থেকে আগত রশ্মি কী করে, কোন রশ্মি, সূর্য থেকে আগত ইউভি রশ্মি তাপমণ্ডলে শোষিত হচ্ছে। দেখো, প্রথমে হচ্ছে ট্রপো, তারপর হচ্ছে স্ট্রাটো, তারপর হচ্ছে মেসো, তারপরে হচ্ছে তাপো। এইখানে বলছে সূর্য থেকে আগত ইউভি রশ্মি তাপমণ্ডলে শোষিত হয়, তাপমণ্ডলে শোষিত হয়ে এর কিছু বিকিরণ স্ট্র্যাটোমণ্ডলে এসে সূর্য থেকে আগত ইউভি রশ্মি, এখানে কী হচ্ছে, ওজন স্তর সূর্য থেকে আগত ইউভি রশ্মি তাপমণ্ডলে শোষিত হয়, তাপমণ্ডলে এসে শোষিত হচ্ছে, সূর্য থেকে আগত রশ্মি তাপমণ্ডলে এসে শোষিত হয়ে এর কিছু বিকিরণ স্ট্র্যাটোমণ্ডলে এসে ওজনের সাথে এখানে এসে O2 অণুকে ভেঙে O2 অণুকে ও পরমাণুতে পরিণত করে। এই শক্তিশালী অক্সিজেন এই পরমাণু অক্সিজেন অণুতে মিশে এই শক্তিশালী পরমাণু এটা আবার অক্সিজেন অণুতে মিশে O3 ওজন অণু গঠন করে। অর্থাৎ এটা বলতে চাচ্ছে কি যে দেখো, সূর্য থেকে আগত ইউভি রশ্মি তাপমণ্ডলে শোষিত হয়, এর কিছু অংশ বিকিরিত হয়ে স্ট্র্যাটোমণ্ডলে এসে যে O2 আছে, O2 অণুকে ভেঙে অক্সিজেন পরমাণুতে পরিণত করে। এই শক্তিশালী অক্সিজেন পরমাণু O2 এর সাথে আবার O2 এর সাথে অণুর সাথে অন্য একটা O2 এর সাথে মিশে অক্সিজেন অণু গঠন করে, O2 অক্সিজেন অণু গঠন করে। ওজনের ব্যবহার বা উপকার, ওজনের ব্যবহার, এই যে ওজন গ্যাসের ব্যবহারের কথা বললেই প্রথমে আসবে হচ্ছে ওতে ওষুধ শিল্পে ওজন গ্যাসের ব্যবহার কী হয়, ওজন গ্যাসের ব্যবহার ওতে ওজন গ্যাসের ব্যবহার হচ্ছে, এটা হচ্ছে ওষুধ শিল্পে ব্যবহার করা হচ্ছে। ওষুধ শিল্পে কেন ব্যবহার হচ্ছে, পানির জন্য ওষুধ শিল্পে ব্যবহার হচ্ছে, পানি বিশুদ্ধকরণে এটা ব্যবহার করা হচ্ছে, বায়ু বিশুদ্ধকরণে পানি বিশুদ্ধকরণে এটা ব্যবহার করা হয়, বায়ু বিশুদ্ধকরণে এটি ব্যবহার করা হয়। এছাড়া ওজন গ্যাসের গাঢ়ত্ব বেশিতে এই ওজন গ্যাসের গাঢ়ত্বের কারণে ওজনের ব্যবহার, এই উপকার যে ব্যবহার এবং উপকার হচ্ছে এই ওজন গ্যাসের গাঢ়ত্বের কারণে সূর্য থেকে আগত কোনো ইউভি রশ্মি এই স্তরে শোষিত হয়ে জীবজগৎকে মারাত্মক ধ্বংসের হাত থেকে রক্ষা করছে। এবার হচ্ছে কি
ওজন স্তরের ওজন স্তরের উপকার হচ্ছে সূর্য থেকে মহাজাগতিক রশ্মি, সূর্য থেকে মহাজাগতিক রশ্মি আসছে, সূর্য থেকে আগত মহাজাগতিক রশ্মি ও ইউভি রশ্মিকে শোষণ করছে, সূর্য থেকে আগত মহাজাগতিক রশ্মি ও ইউভি রশ্মিকে শোষণ করে জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে, সূর্য থেকে আগত মহাজাগতিক রশ্মি ও ইউভি রশ্মিকে শোষণ করে মহাজাগতিক রশ্মিকে কী হলো মহাজগৎকে জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে। ওজন স্তরে ক্ষতির কারণ কি? আমরা বলছি ওজন স্তরে ক্ষতির কারণ কি, ওই ওজন স্তরে ক্ষতির কারণ কি আমরা বলছি এসি বা ফ্রিজে এর ভিতরে চেম্বারকে ঠান্ডা করার জন্য নিম্ন স্ফুটনাঙ্কের সিএফসি গ্যাস ব্যবহার করা হয়। এই সিএফসি গ্যাস বাষ্পীভূত হয়ে বায়ুর সাথে মিশে ওজন স্তরে পৌঁছায়, ওজন স্তরে গিয়ে ওজনকে O3কে ভেঙে O2তে পরিণত করে, ফলে ওজন স্তরের যে গাঢ়ত্ব এটা হ্রাস পায়, ফলে সূর্য থেকে আগত ইউভি রশ্মি ওজনকে পরিণত ফলে ওজন স্তর ধ্বংস হচ্ছে। ওজন স্তরের ক্ষয়ে জীবজগতের প্রভাব কী? ওজন স্তর যাচ্ছে ফলে ইউভি রশ্মি আসতেছে, ইউভি রশ্মি আসছে আমাদের চোখে, প্রথমে আমাদের চোখে সমস্যা হচ্ছে, ত্বকের সমস্যা হচ্ছে, তারপরে আমাদের বীজের কী হচ্ছে, বীজের উৎকর্ষতা নষ্ট হচ্ছে, গাছপালার আকার ছোট হয়ে যাচ্ছে, গাছের পাতা হলুদ, গাছের পাতাগুলো কী হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, অরণ্য নির্মূল হচ্ছে। এইবার আসি পানি আছে, জৈব প্লাঙ্কটন খাদ্য উৎপাদনকারী, সবুজ শৈবাল খাদ্য উৎপাদনকারী আছে, সবুজ শৈবাল ও প্লাঙ্কটন প্রভৃতি হচ্ছে কী হচ্ছে ধ্বংস হয়ে যাবে। এক কথা অল বায়োসিস্টেম বায়োডাইভার্সিটি তারপর ইকোসিস্টেম এগুলো সব কিছুই ধ্বংস হয়ে যাচ্ছে। এবার হচ্ছে পরিবেশবাদী ফ্রিজ কি? পরিবেশবাদী ফ্রিজ যে ফ্রিজে পরিবেশের জন্য ক্ষতিকর সিএফসি গ্যাস ছাড়ায় না বা পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস নির্গত করে না, তাই হচ্ছে পরিবেশবাদী ফ্রিজ। এখন বলছে পরিবেশবাদীটা ফ্রিজটি কি? এখন পরিবেশবাদী যে ফ্রিজে পরিবেশের জন্য ক্ষতিকর সিএফসি গ্যাস ছড়ায় না বা পরিবেশের জন্য ক্ষতিকর গ্যাস ছড়ায় না, তাই হচ্ছে পরিবেশ ফ্রিজ। অর্থাৎ বর্তমান ফ্রিজগুলোতে ভিতরে চেম্বার ঠান্ডা করার জন্য নিম্ন স্ফুটনাঙ্কের সিএফসি গ্যাসের পরিবর্তে গ্যাজোলিয়াম নামক মৌলিক পদার্থ ব্যবহার করে পরিবেশসম্মত ফ্রিজ তৈরি করা হচ্ছে। রেফ্রিজারেটরে ব্যবহৃত গ্যাস পরিবেশের কী ক্ষতি করে? এই যে পরিবেশের কী ক্ষতি করে, রেফ্রিজারেটরে ব্যবহৃত যে সিএফসি গ্যাস বায়ুমণ্ডলে মিশে স্ট্রাটোমণ্ডলে পৌঁছে ওজনের সাথে বিক্রিয়া করে O3কে O2তে পরিণত করার ফলে ওজন স্তরে ফাটল ধরে সূর্য থেকে আসে, পরে চোখের ক্যান্সার হয়, ত্বকের ক্যান্সার, বীজের উৎকর্ষণ নষ্ট হয়, গাছের পাতা ছোট হয়ে যায়, বৃক্ষারণ্য ধ্বংস হচ্ছে, খাদ্য উৎপাদনকারী এখানে বলছে খাদ্য উৎপাদনকারী সবুজ শৈবাল বা প্লাঙ্কটন ধ্বংস হয়ে যাবে। এবার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণতা, এটাকে বলা হচ্ছে বৈশ্বিক উষ্ণতা। কি হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা? সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য পৃথিবী পৃষ্ঠে শোষিত হয়ে বিকৃত হয়ে শোষিত হয় এবং বিকৃত হওয়ার সময় দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য ভূপৃষ্ঠের বিভিন্ন গ্যাস দ্বারা আটকে গিয়ে যে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়, এই তাপমাত্রা বা পৃথিবী উষ্ণ হয়, এই অবস্থাকেই বলা হচ্ছে গ্রিনহাউস গ্যাস আটকা পড়ে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাওয়ার এই ঘটনাকে বলা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ কি? গ্রিনহাউস গ্যাসের আধিক্যের কারণে পৃথিবীতে বিকিরিত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিকিরিত তাপের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য গ্রিনহাউস গ্যাসে আটকে পড়ে গ্লোবাল ওয়ার্মিংয়ের সৃষ্টি হয়। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে কী হবে? দেখো, গ্লোবাল ওয়ার্মিং বৈশ্বিক উষ্ণতা হয়ে গেলে প্রথম কাজ হচ্ছে মেরু অঞ্চলে বরফ গলা ছোটো লবণাক্ত পারবে ঘটবে, তারপর হচ্ছে কি বায়োডাইভার্সিটি নষ্ট হবে, বিভিন্ন জন্মানো বন্ধ হবে, ফুড চেইন নষ্ট হবে, ইকোলজি নষ্ট হবে, ফুড চেইন বায়োডাইভার্সিটি নষ্ট হবে, ইকোলজি অল বায়োডাইভার্সিটি নষ্ট হবে, ফুড চেইন নষ্ট হবে, ইকোলজি ইত্যাদি এর বিশৃঙ্খলার সৃষ্টি হবে, এগুলোর বিশৃঙ্খলার সৃষ্টি হবে। এখন বলছে বায়ুমণ্ডলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেনের পরিমাণ। বায়ুমণ্ডলে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রো এর ভূমিকা কী? আচ্ছা, বায়ুমণ্ডলে অক্সিজেনের ভূমিকা। বায়ুমণ্ডলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে অক্সিজেন। বায়ুমণ্ডলের অক্সিজেনের পরিমাণ হচ্ছে 20.71%। এই অক্সিজেন হচ্ছে কি প্রাণীর শ্বসনের কাজে ব্যবহৃত হয়। প্রাণীর শ্বসন প্রক্রিয়ায় অক্সিজেন ব্যবহৃত হয়। উদ্ভিদের খাদ্য গ্রহণ প্রক্রিয়ায়, সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এই অক্সিজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে হচ্ছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ অক্সিজেন ব্যবহৃত হয়। অক্সিঅ্যাসিটিলিন তৈরিতে ব্যবহার করা হয়। অক্সিঅ্যাসিটিলিন তৈরিতে ব্যবহৃত হয় এবং আগুন জ্বালাতে অক্সিজেনের ব্যবহার করা দেখা যায়। আগুন জ্বালাতে অক্সিজেনের গ্যাস ব্যবহার করা হয়। ঠিক আছে, এবার হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। বায়ুমণ্ডলে খুব সামান্য মাত্রায় এই কার্বন ডাইঅক্সাইড থাকে। বায়ুমণ্ডলে এর পরিমাণ 0.03%। এই কার্বন ডাইঅক্সাইড প্রাণীর শ্বসন প্রক্রিয়ায়
প্রাণী শ্বসন প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রাণী শ্বসন প্রক্রিয়া যে কার্বন ডাইঅক্সাইড প্রাণী শ্বসন প্রক্রিয়ায় এই কার্বন ডাইঅক্সাইড গুরুত্ব প্রাণী শ্বসন প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস ত্যাগ করে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাস বায়ুমণ্ডলের জন্য মারাত্মক ক্ষতিকর। অ্যাসিড বৃষ্টি, লবণাক্ত, গ্লোবাল ওয়ার্মিং, মরু সৃষ্টি ইত্যাদির জন্য দায়ী। এই কার্বন ডাইঅক্সাইডের কারণে কী হচ্ছে, বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের তাপমাত্রা ধরে রাখছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, মরু সৃষ্টি হচ্ছে। এবং এগুলো ছাড়া এটা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যেটা এটা কি আগুন নেভাতে সাহায্য করে, অক্সিঅ্যাসিটিলিন এটা আগুন জ্বালাতে সাহায্য করে এবং এটা আগুন নেভাতে সাহায্য করে। নাইট্রোজেনের ভূমিকা বায়ুমণ্ডলে সবচেয়ে যে বায়ুমণ্ডলের সবচেয়ে যে গ্যাসীয় উপাদানটি সবচেয়ে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে নাইট্রোজেন। এর পরিমাণ হচ্ছে 78.02%। এছাড়া এটি মাটির বাতায়ন পদ্ধতিতে মাটির ভিতরে প্রবেশ করে মাটির ভিতরে পানির সাথে মিশে উদ্ভিদের পানির সাথে মিশে উদ্ভিদের শরীরে যায়। উদ্ভিদ মিশে এবং উদ্ভিদ তা হচ্ছে গ্রহণ করে। এবার হচ্ছে অক্সিজেন চক্র। অক্সিজেন চক্র হচ্ছে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এটাই অক্সিজেন চক্র হচ্ছে। অক্সিজেন চক্র হচ্ছে যে প্রক্রিয়ায় অক্সিজেন উদ্ভিদ, প্রাণী ও পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হতে থাকে তাকেই অক্সিজেন চক্র বলা হচ্ছে। উদ্ভিদ খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণের মাধ্যম থেকে বায়ু থেকে উদ্ভিদ খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণের মাধ্যমে সালোকসংশ্লেষণের মাধ্যমে বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে উদ্ভিদ খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণের মাধ্যমে বায়ু থেকে যে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ত্যাগ করে। উদ্ভিদ খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণের মাধ্যমে উদ্ভিদ যখন খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণের মাধ্যমে বায়ু থেকে যখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ঠিক তেমনি হচ্ছে অক্সিজেন ত্যাগ করে। অন্যদিকে প্রাণী শ্বসন প্রক্রিয়ায় প্রাণী এটা শ্বসন প্রক্রিয়ায় বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। এইভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড প্রাণী থেকে হচ্ছে মানুষ, অর্থাৎ প্রাণী থেকে মানুষ, অর্থাৎ এরকম বলে হচ্ছে এখানে হচ্ছে বৃক্ষ, এই হচ্ছে মানুষ, এই হচ্ছে অক্সিজেন ত্যাগ করতেছে, মানুষ নিচ্ছে, আর মানুষ এখান থেকে CO2 ত্যাগ করছে, এ নিচ্ছে। এইভাবে অক্সিজেন প্রক্রিয়া যে ঘুরে থাকে সেটাকে হচ্ছে অক্সিজেন চক্র বলা হচ্ছে। কার্বন চক্র বলতে কার্বন ডাইঅক্সাইড চক্র, যে প্রক্রিয়ায় কার্বন কি এটা হচ্ছে কার্বন হচ্ছে কি মৌল, যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড প্রাণী কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মৌল প্রাণী, উদ্ভিদ এবং পরিবেশের মধ্যে চক্রাকারে ঘুরতে থাকে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড বলে। এটা হচ্ছে কি মাটিতে কার্বন ডাইঅক্সাইড হতো, এটা হচ্ছে মাটিতে হবে। এখন কার্বন কি হচ্ছে উদ্ভিদ খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ খাদ্য গ্রহণ প্রক্রিয়ায় সালোকসংশ্লেষণের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। এই কার্বন ডাইঅক্সাইড ও পানি একসাথে পানির মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড ও শিকড় থেকে গৃহীত পানির মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। তৃণভোজী প্রাণী সেই শর্করা জাতীয় খাদ্য গ্রহণ করে। মাংসাশী প্রাণী সেই সকল তৃণভোজীকে গ্রহণ করে এবং এই মাংসভোজী প্রাণীর মৃত্যুর পরে দেহাবশেষ জীবাশ্মতে পরিণত হয়। দীর্ঘদিন পরে জীবাশ্মতে পরিণত এই জীবাশ্ম উত্তোলন করে জ্বালানি হিসেবে ব্যবহার করলে আবার এই কার্বন ডাই অক্সাইড ভূপৃষ্ঠে ছড়িয়ে পড়ে। আবার এই একই কার্বন ডাই অক্সাইড বৃক্ষ গ্রহণ করছে। এইভাবে কার্বন ডাই অক্সাইড বৃক্ষ ও প্রাণী ও প্রকৃতির মধ্যে চক্রাকারে আবর্তিত হতে থাকে। এখন বলছে নাইট্রোজেন চক্র, যে প্রক্রিয়া নাইট্রোজেন উদ্ভিদ, প্রাণী ও প্রকৃতির মধ্যে চক্র। এখন নাইট্রোজেন যখন পড়বো তখন NB নাইট্রোজেন চক্র NB এখন ঠিক আছে। যে প্রক্রিয়ায় নাইট্রোজেন প্রাণী, উদ্ভিদ ও পরিবেশের মধ্যে চক্রাকারে আবর্তিত হতে থাকে তাকেই হচ্ছে নাইট্রোজেন বলে। বায়ুতে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি পরিমাণে থাকে। মাটির বাতায়ন পদ্ধতিতে বায়ুর নাইট্রোজেন মাটিতে মিশে এবং পানির সাহায্যে উদ্ভিদে প্রবেশ করে। বিশেষ করে মটর ও সিম জাতীয় উদ্ভিদের পানির সাহায্যে
ব্যাকটেরিয়ার উপস্থিতিতে নাইট্রোজেন, ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এই যে ব্যাকটেরিয়ার কারণে এই যে গাছে আচ্ছা মাটির সাহায্যে কী হচ্ছে কি সরাসরি উদ্ভিদ সরাসরি এই নাইট্রোজেন গ্রহণ করে, উদ্ভিদ সরাসরি এই নাইট্রোজেন গ্রহণ করছে। অর্থাৎ কী বলতেছে যে বায়ুতে যে নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকে এটা মাটির বাতায়ন পদ্ধতিতে মাটিতে প্রবেশ করে, বায়ু থেকে মাটির সচ্ছিদ্রতা বায়ুতে প্রবেশ করে, পানির সাথে মিশে এটা উদ্ভিদ কী করতেছে হচ্ছে উদ্ভিদ হচ্ছে এটা উদ্ভিদ গ্রহণ করছে এবং মাংসাশী প্রাণী এই তৃণভোজী প্রাণী এ সকল উদ্ভিদ খাচ্ছে। মাংসাশী প্রাণী এ ধরনের তৃণভোজী প্রাণী খাদ্য খাচ্ছে, প্রাণী মৃত্যুর পরে দেহাবশেষ ওটাতে জীবের সাথে পরিণত হচ্ছে। আর দেহাবশেষ পচন প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন যৌগ পচন প্রক্রিয়ার মাধ্যমে দেহাবশেষ পচে, ওটা হচ্ছে পচে জীবাশ্মতে পড়ে যাচ্ছে। আর এটা হচ্ছে পচে নাইট্রোজেন যৌগ, ওটা তো জীবাশ্ম হচ্ছে, আর এটা হচ্ছে নাইট্রোজেন যৌগ ব্যাকটেরিয়ার উপস্থিতিতে কী হচ্ছে অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে। নাইট্রোজেন যৌগ ব্যাকটেরিয়ার উপস্থিতিতে অ্যামোনিয়া গ্যাসে পরিণত হচ্ছে, যা মাটির ক্ষারকের সাথে বিক্রিয়া করে মুক্ত নাইট্রোজেন রূপে পৃথিবীতে আবার ছড়িয়ে বায়ুর বাতাসের সাথে মুক্ত নাইট্রোজেন রূপে বাতাসের সাথে মিশে যায়। অর্থাৎ কী বলছে যে পচে যাওয়ার পরে জীবাশ্মেষ মানুষের এই সকল মাংসভোজী প্রাণী মৃত্যুর পরে পচে এনতে হচ্ছে নাইট্রোজেন যৌগ, বিতে হচ্ছে ব্যাকটেরিয়া নাইট্রোজেন যুক্ত কী হলে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে অ্যামোনিয়া গ্যাস এতে অ্যামোনিয়া গ্যাসে রূপান্তরিত হচ্ছে, পরবর্তীতে তা মাটির ক্ষারকের সাথে বিক্রিয়া করে মুক্ত নাইট্রোজেন রূপে বাতাসে ছড়িয়ে যাচ্ছে। কৃষিতে নাইট্রোজেনের ভূমিকা, আসলে নাইট্রোজেনের ভূমিকা অনেক, কারণ এই নাইট্রোজেন কী করতেছে, নাইট্রোজেন মাটির বাতায়নে সহযোগিতা করছে, মাটির বাতায়নকে স্বাভাবিক প্রক্রিয়ায় সবাই রাখছে। এছাড়া নাইট্রোজেনের কারণে পাতা হলুদ হয় না। নাইট্রোজেনের কারণে কী হচ্ছে এদের বৃদ্ধি সহজ থাকে এবং সজীবতা দান করে, বীজের উৎকর্ষতা স্বাভাবিক রাখে। এগুলো ছাড়া কৃষিতে ফলন বৃদ্ধি পায়, এগুলোর ফলে কৃষিতে ফলন বৃদ্ধি পাচ্ছে, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি রাখে। এখন বলছে হচ্ছে পাস্তুরাইজেশন কী। পাস্তুরাইজেশন হচ্ছে এমন একটা প্রক্রিয়া। পাস্তুরাইজেশন হচ্ছে আংশিক নির্জীবীকরণ, এটা পুরোপুরি নির্জীবীকরণ না। পাস্তুরাইজেশন শব্দের অর্থ হচ্ছে আংশিক নির্জীবীকরণ। তরল জাতীয় পদার্থ বিশেষ করে দুধকে একটি নির্দিষ্ট তাপমাত্রায় উত্তপ্ত করে আবার একটি নির্দিষ্ট তাপমাত্রায় শীতল করে সংরক্ষণ করার প্রক্রিয়াই হচ্ছে পাস্তুরাইজেশন। যেমন পাস্তুরাইজেশন কীভাবে করা হয়, দুধকে 150 থেকে 160 ডিগ্রি ফারেনহাইট বা 63 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 30 মিনিট ধরে ফুটিয়ে দুধকে 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নামিয়ে 50 ফারেনহাইট ডিগ্রি তাপমাত্রায় নামিয়ে সংরক্ষণ করা হয়। সংরক্ষণ করে 2 থেকে 3 দিন থাকে। এখন পাস্তুরাইজেশনের পরেও দুধকে কক্ষ তাপমাত্রায় রাখলে দুধ কেন নষ্ট হয়ে যায়? এখন আমি যখন পাস্তুরাইজেশন প্রক্রিয়া সম্পন্ন করছি, তখন দুধের যে তাপমাত্রা থাকতেছে সেটা থাকতেছে 7 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমি সংরক্ষণ করছি, কিন্তু কক্ষের তাপমাত্রা থাকে 20 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। সুতরাং দুধ সংরক্ষণের তাপমাত্রা যে কক্ষের তাপমাত্রা বেশি থাকে, এর ফলে দুধের যে ইমালসিফায়ার থাকে এটা হচ্ছে নষ্ট হয়ে যায়। এটা নষ্ট হয়ে যায়, ফলে দুধের অণুগুলো ভেঙে পাত্রের নিচে তলানিতে পড়ে। দুধের ইমালসিফায়ার নষ্ট হয়ে যায়, ফলে দুধের অণুগুলো ভেঙে পাত্রের নিচে তলানিতে পড়ে। এখন আর্সেনিক কি? আর্সেনিক হচ্ছে স্ফটিকাকার ধাতব মৌল, যা পানিতে খুব সামান্য মাত্রায় বিদ্যমান থাকে। আর্সেনিক হচ্ছে স্ফটিকাকার একটি ধাতব মৌল, যা পানিতে খুব সামান্য মাত্রায় দ্রবীভূত থাকে। WHO এর মতে পানিতে স্বাভাবিক আর্সেনিকের পরিমাণ হচ্ছে 0.01 মিলিলিটার বাই লিটার। তবে বাংলাদেশের ক্ষেত্রে পানিতে সহনীয় আর্সেনিকের পরিমাণ হচ্ছে 0.05 মিলিগ্রাম পার লিটার।
ঠিক আছে। আর্সেনিক হচ্ছে স্ফটিকাকার একটা ধাতু মৌল যা পানিতে খুব অল্প মাত্রায় দ্রবীভূত থাকে। পানিতে যেভাবে আর্সেনিক দূষণ ঘটে, আর্সেনিক হচ্ছে কীভাবে থাকে, আর মাটিতে যে 5% জৈব যৌগ থাকে, মাটিতে যে 5% অজৈব যৌগ থাকে তার ভিতরে আর্সেনিক ও সামান্য মাত্রায় আর্সেনিক থাকে। নলকূপ থেকে পানি তোলার অতিরিক্ত পানি তোলার ফলে পানির স্তর যখন শূন্য হয়ে যায় তখন নলের মধ্যে দিয়ে বায়ু সে স্তরে পৌঁছায়। পরে অক্সিজেন সে স্তরে পৌঁছায়। অক্সিজেনের সাথে মাটির আর্সেনিকের বিক্রিয়ার ফলে আর্সেনিক অবমুক্ত হয়, ফলে বাতাসের অক্সিজেন এই স্তরে পৌঁছায় এবং অক্সিজেন মাটির আর্সেনিকের সাথে যোগের মাটির আর্সেনিকের সাথে কী হচ্ছে বিক্রিয়া করে আর্সেনিককে মুক্ত করে, আর্সেনিক মুক্ত করে। এই মুক্ত আর্সেনিক নলকূপের পানির সাথে মিশে আর্সেনিককে কী করে বিক্রিয়া করে, আর্সেনিককে মুক্ত করে। এই মুক্ত অক্সিজেন পানির সাথে মিশে নলকূপের পানির সাথে মিশে উপরে উঠে আসে। এই অক্সিজেন পানির সাথে মিশে উপরে উঠে আসে। এখন আর্সেনিকোসিস কি? আর্সেনিকযুক্ত দূষিত পানি পান করলে যে রোগের উপসর্গ দেখা যায়, যে রোগের উপসর্গ দেখা যায় তাকে আর্সেনিকোসিস বলে। 59টি জেলার পানিতে আর্সেনিক পাওয়া গেছে, বা 60 আমার জানার মতো হচ্ছে 61টি জেলার পানিতে যে পাওয়া গেছে শুধু পার্বত্য চট্টগ্রামের এই 3 জায়গা, বা পার্বত্য চট্টগ্রাম সহ কক্সবাজার ও চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার ছাড়া, এই 5টা ছাড়া 59টা জেলায় হচ্ছে কি আর্সেনিকোসিস পাওয়া গেছে। লক্ষণ বা সমস্যা, এই আর্সেনিক যদি হয়, অর্থাৎ আর্সেনিক এমন একটা রোগ, এরা 6 মাস থেকে 20 বছর পর্যন্ত একটা মানুষের শরীরে সুপ্ত অবস্থায় থাকতে পারে। এটা নির্ভর করে সেই মানুষটার রোগ প্রতিরোধ ক্ষমতার উপরে। এটা যদি হয় হাতের তলা ফুলে যাবে, পায়ের তলা ফুলে যাবে, হাতের তলা খসখসে হয়ে যাবে, কালো কালো দাগ পড়বে, জিভের তলায় কালো দাগ পড়বে, তারপর হচ্ছে কি বমি হবে। আর্সেনিকে আক্রান্ত হওয়ার পরে রোগ প্রতিরোধ ক্ষমতা, আর্সেনিক আক্রান্ত হলে বমি ভাব হবে, পেট ব্যথা হবে, খাবারে অনুচি হবে, এছাড়া কিডনি লিভার ও ফুসফুস বড় হয়ে যায় এবং কিডনি লিভার ও ফুসফুস কী হবে, এটা হচ্ছে বড় হয়ে যাচ্ছে এবং সবশেষে অকেজ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে এবং এছাড়া টিউমারও হতে পারে। এখন রোধের উপায় কী? হচ্ছে আর্সেনিক মুক্ত পানি পান করতে হবে। প্রথম কথা হচ্ছে আর্সেনিক মুক্ত পানি করতে হবে, তারপর হচ্ছে গভীর করতে হবে। তারপরে কি রোদের উপায় কি? প্রথম কথা আর্সেনিক মুক্ত পানি পান করতে হবে। তারপর হচ্ছে অগভীর নলকূপ বসানো বন্ধ করতে হবে। তারপরে হচ্ছে যেখানে আর্সেনিক পাওয়া যাবে সেটা লাল রং করে দিতে হবে। সেই পানি খাওয়া থেকে বিরত থাকতে হবে। এমনকি ফুটিয়েও পানি না পান করার জন্য বলা হয়। তারপরে স্বাস্থ্যকর্মীর সাথে যোগাযোগ করতে হবে। এগুলো হলে শাকসবজি, পুষ্টিকর ফলমূল এগুলো হচ্ছে খাইতে হবে। এখন বলছে লাইটিং বা বজ্রপাতের কারণ কি? বজ্রপাত কি? Lighting is the discharge of charge between clouds or cloud and ground. Lighting is the discharge of charge between clouds and lighting is the এটা মনে রাখতে হবে। লাইটিং ইজ দি ডিসচার্জ অফ চার্জ বিটুইন ক্লাউডস অ্যান্ড গ্রাউন্ড। এখন বলছে কি বজ্রপাতের কারণ ব্যাখ্যা করুন। আসলে মূলত বজ্রপাত কি হয়? মেঘে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পানি বিন্দু সমষ্টি। আসলে বজ্রপাতে কি হচ্ছে? বজ্রপাতে হচ্ছে অতিরিক্ত মেঘ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পানিবিন্দু সমষ্টি। এই যে বজ্রপাত হচ্ছে মেঘে ঘর্ষণের লেগে। এখন এইটা মেঘে কি? মেঘটা আসলে কি? মেঘ হচ্ছে অসংখ্য জলবিন্দু কণার সমষ্টি। মেঘটা হচ্ছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দু সমষ্টি। মেঘে ঘর্ষণ লাগার পরে তো বজ্রপাত হচ্ছে। তাহলে প্রথম মেঘে ঘর্ষণ লাগার পরে বজ্রপাত যদি হয়, তাহলে মেঘ হচ্ছে অসংখ্য বিন্দু জলবিন্দুর সমষ্টি, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলবিন্দুর হচ্ছে সমষ্টি। অতিরিক্ত বিদ্যুৎ সঞ্চিত কোনো মেঘ, এই মেঘ ভূপৃষ্ঠের কাছে নেমে এলে ভূপৃষ্ঠে বিপরীতধর্মী আবেশের সৃষ্টি হয়। ফলে এর আকাশে মেঘে বিদ্যুৎ হঠাৎ পৃথিবীতে শব্দ করে ছুটে আসে। এই ছুটে আসার ফলে বজ্রপাতের সৃষ্টি হয়। এখন যেহেতু এটা 1 মার্ক আছে, কী করে অতটা লেখা যায়? এই জন্য
এই জন্য হচ্ছে ছোটো করে লিখতে হবে। তো কি বলতেছে, মেঘে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পানি বিদ্যুৎ সমষ্টি যখন পানি বিদ্যুতের সমষ্টি যখন এক মেঘ থেকে অন্য মেঘে বিদ্যুৎ কণা যাওয়ার সময় এক মেঘ থেকে এইগুলো অসংখ্য পানি বিদ্যুতের সমষ্টি, এবং এখানে কী হচ্ছে, এই এক মেঘ থেকে অন্য মেঘে বিদ্যুৎ কণা যাওয়ার সময় আকাশে বিদ্যুৎ চমকায়। বজ্রপাত কী আছে, এটা তো বললাম। লাইটিং ইজ দি ডিসচার্জ অফ চার্জ বিটুইন ক্লাউডস অ্যান্ড বিটুইন ক্লাউড অ্যান্ড গ্রাউন্ড। মেঘটাকে, মেঘ হচ্ছে বিন্দু বিন্দু অসংখ্য বিন্দু বিন্দু জলকণার সমষ্টি। মেঘের যখন সৃষ্টি হয় তখন বিভিন্ন চার্জে মেঘ যখন সৃষ্টি হয় তখন ভিন্ন ভিন্ন মেঘ ভিন্ন ভিন্ন চার্জে একটা মেঘ যখন সৃষ্টি হয় তখন ভিন্ন ভিন্ন মেঘ ভিন্ন ভিন্ন চার্জে সঞ্চিত থাকে। এখন মেঘ যখন একে অপরের সাথে সংঘর্ষ হয়, মেঘ যখন একে অপরের সঙ্গে সংঘর্ষিত হয় তখন বিপরীত ধর্মী আধানগুলো একে অপরকে আকর্ষণ করে। বিপরীত ধর্মী আধানগুলো একে অপরকে আকর্ষণ করে বিপরীত ধর্মী আধানগুলো একে অপরকে আকর্ষণ করে, ফলে বিদ্যুৎ চমকায়। ফলে হচ্ছে বিদ্যুৎ চমকায়। ফলে হচ্ছে কি, এখানে হচ্ছে বিদ্যুৎ চমকায়, ফলে হচ্ছে বিদ্যুৎ চমকায়। এখন এইটাকেই বলা হচ্ছে লাইট ইজ চার্জ অফ বিটুইন ক্লাউডস থেকে ক্লাউড, এটাকে বলা হয় ক্লাউড টু ক্লাউড লাইটিং। এটাকে বলা হচ্ছে ক্লাউড টু ক্লাউড লাইটিং, নট গ্রাউন্ড টু ক্লাউড লাইটিং। আর যখন এর সাথে হচ্ছে তখন এটাকে বলা হয় ক্লাউড টু ক্লাউড লাইটিং। ব্যাস, আমি গ্রাউন্ড টু ক্লাউড লাইটিংটা পড়বো না। আর এইটার শব্দ হওয়ার কারণ কি, যখন এখানে বিদ্যুতায়িত হয় তখন ওখানকার চারি সাইডের বায়ু খুব অল্প সময়ের ভিতরে অত্যন্ত উত্তপ্ত হয়ে যায়, এবং তখন পার্শ্ববর্তী শীতল বায়ু সেই স্থানে কী করে, পার্শ্ববর্তী এই শীতল বায়ু সেই স্থানে প্রসারিত বাতাস উত্তপ্ত হয়, প্রসারিত হয়, পার্শ্ববর্তী সেই স্থানের বায়ু সেখানে এসে ঠান্ডা ও সংকুচিত হয়। এই হঠাৎ প্রসারণ ও সংকোচনের ফলে যে শব্দের সৃষ্টি হয় হওয়ার কারণে একটা বড় বিকট জোরে শব্দ সৃষ্টি হয়। অর্থাৎ লাইটিংটা হচ্ছে কি, যে আমি যেটা পড়বো, লাইটিং ইজ দি ডিসচার্জ অফ চার্জ বিটুইন ক্লাউডস অ্যান্ড গ্রাউন্ড টু ক্লাউড। তো যখন মেঘগুলো সৃষ্টি হয় তখন মেঘগুলো কি বিভিন্ন চার্জে চর্চিত থাকে, তখন একটা অপরের সাথে যখন আঘাত করে, সংঘর্ষ হয়, তখন বিপরীত ধর্মী আধানগুলো একে অপরকে আকর্ষণ করে, ফলে হচ্ছে কি বিদ্যুৎ চমকায়। এটাকে বলা হয় লাইটিং বিটুইন ক্লাউডস টু ক্লাউডস। আর এই যে বিদ্যুৎ যখন চমকায় তখন আলোকিত হচ্ছে, সমস্ত জায়গাটা উত্তপ্ত হওয়ার ফলে কী হচ্ছে, সমস্ত জায়গাটা উত্তপ্ত হওয়ার ফলে ওই জায়গার বায়ু প্রসারিত হয়ে যাচ্ছে, তখন পার্শ্ববর্তী শীতল বায়ু ওখানে এসে আবার কী করতেছে, ওই জায়গাটা পূরণ করে দিচ্ছে। এর ফলে হঠাৎ প্রসারণ ও সংকোচনের ফলে যে জোরালো সহকারে শব্দ সৃষ্টি হয়, তার কারণে হচ্ছে বজ্রপাতের ফলে শব্দের সৃষ্টি হয়। বজ্রপাত রোধে, আসলে বজ্রপাত রোধে তেমন কিছু করণের সৃষ্টি করা হয়নি, তবে কিছু সতর্কতা থাকা যায়। ঘন কালো মেঘ দেখা দিলে ঘরে বাইরে না যাওয়া, খুব জরুরি প্রয়োজন হলে রাবার জুতো পরিধান করা, বাইরে অবস্থান করলে উঁচু বিল্ডিংয়ের নিচে আশ্রয় নেওয়া, গাছের বড় খুঁটির নিচে না দাঁড়ানো, টিনের চালে ঘরে না থাকা, নদী বা পুকুরে জলাশয় থেকে দূরে থাকা, খোলা মাঠে খেলাধুলা থেকে নিজেকে বিরত রাখা, ধাতব কলটল এগুলো স্পর্শ না করা, বাড়িতে বজ্রনিরোধক যে দণ্ড এটা স্থাপন করা, বাড়ির আশেপাশে তালগাছ রোপণ করা। বৃষ্টির পানি ফোটায় পড়ে কেন? বৃষ্টির পানির পৃষ্ঠ টানের কারণে বৃষ্টির পানি কি ফোটায় পড়ে, পানির একটা পৃষ্ঠ টানের কারণেই ফোটায় পড়ে। দেখো, জলীয় বাষ্পগুলো ভাসমান ধূলিকণাকে কেন্দ্র করে ঘনীভূত হতে হয়ে বড় বড় জলবিন্দু কণায় পরিণত হয়। পরে ঠান্ডা বাতাসের স্পর্শে অভিকর্ষের টানের ফলে এগুলো মাটিতে জলবিন্দু, এগুলো ঠান্ডা বাতাসের অভিকর্ষের জলবিন্দু সহ ফোটায় পড়ে। জোয়ার ভাটা কাকে বলে? পৃথিবী পৃষ্ঠ চাঁদের যেদিকে অবস্থান করে, পৃথিবীর সেই দিকে চাঁদের যে আকর্ষণ ক্ষমতা, পৃথিবীর যে পৃষ্ঠ চন্দ্রের দিকে অবস্থান করে, সেই পৃষ্ঠের চাঁদের সেই আকর্ষণ, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ চাঁদের যেদিকে অবস্থান, পৃথিবী পৃষ্ঠ চাঁদের যেদিকে অবস্থান করে সেই দিকের
চাঁদের আকর্ষণ বল সিবিএ কেন্দ্রাতিক বলের চেয়েও অধিক হওয়ার ফলে অধিক হওয়ার কারণে সেখানকার এই যে এখানকার পানি ফুলে ফেঁপে ওঠে এবং অন্যত্র হচ্ছে নেমে যায়, পানি এবং অন্যত্র নেমে যায়। এই ফুলে ফেঁপে ওটাকে বলা হয় জোয়ার এবং নেমে যাওয়াকে বলা হচ্ছে ভাটা। অর্থাৎ পৃথিবীর যে পৃষ্ঠ চাঁদের যেদিকে অবস্থান করে সেই পৃষ্ঠে চাঁদের আকর্ষণ কেন্দ্রাতিক বলের চেয়ে অধিক, কেন্দ্রাতিক বলের চেয়ে অধিক হওয়ার কারণে সেই পৃষ্ঠের পানি ফুলে ফেঁপে ওঠে এবং অন্যত্র নেমে যায়। এই ফুলে ফেঁপে ওঠাকে জোয়ার এবং নেমে যাওয়াকে হচ্ছে কি বলা হচ্ছে, ভাটা বলা হচ্ছে। জোয়ার ভাটার কারণ কি আছে, নদীতে স্রোত হচ্ছে, তারপরে নদীতে স্রোত সৃষ্টি হয়, নদীর খাত গভীর হচ্ছে, স্রোতকে ব্যবহার করে নৌ চলাচলে সুবিধা হয়, নদীর নাব্যতা ঠিক থাকে। দিনে দুইবার জোয়ার ভাটা হওয়ার কারণ কি? জোয়ার এবং ভাটা হওয়ার কারণ কি? দেখো, দিনে যখন মূলত দিনে দুইবার জোয়ার ভাটা হওয়ার কারণে, তার মানে 12 দিয়ে ভাগ করতে হবে। পৃথিবী তার নিজ কক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 24 দিন, আর চন্দ্র তার নিজ কক্ষে ঘুরে আসতে সময় লাগে 29 দিন। পৃথিবী যখন তার নিজ কক্ষে একবার ঘুরে আসে, ততক্ষণে চাঁদ তার নিজ কক্ষে 13 ডিগ্রি অতিক্রম করে। এই 13 ডিগ্রি অতিক্রম করতে পৃথিবীর আরও সময় নেয় হচ্ছে কতক্ষণ লাগে? 13 ডিগ্রির জন্য 4 52 মিনিট সময় লাগে, অর্থাৎ 12 মিনিট সময় লাগে। অর্থাৎ কোনো স্থানে, এখন দেখো, কোনো স্থানে একবার মুখ্য জোয়ার সৃষ্টি হলো, কোনো স্থানে একবার মুখ্য জোয়ার সৃষ্টি হওয়ার পরে, কোনো স্থানে যখন একবার মুখ্য জোয়ার সৃষ্টি হয়, তার বিপরীত স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়। এই গৌণ জোয়ার, কোনো স্থানে যখন মুখ্য জোয়ার সৃষ্টি হয়, তার বিপরীত স্থানে গৌণ জোয়ার সৃষ্টি হয়। এই গৌণ জোয়ারের স্থানে যখন পৃথিবী আবর্তনের ফলে যখন মুখ্য জোয়ারের সৃষ্টি হবে, তখন এখানে গৌণ জোয়ার সৃষ্টি হবে। অর্থাৎ 12 ঘন্টায় এই ঘটনা ঘটবে। এখানে হচ্ছে যখন মুখ্য জোয়ার হবে একবার, এবং যখন এটা পুরোটা, এবং এইভাবে পুরোটা 24 ঘন্টা দুবার লাগবে। অর্থাৎ এখানে বলতে হচ্ছে মুখ্য জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পরে ওই স্থানে গৌণ জোয়ার হয়, এবং গৌণ জোয়ারের স্থানে কী হচ্ছে, মুখ্য জোয়ার হচ্ছে। মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মাঝামাঝি অবস্থানে পৌঁছাতে লাগে 6 ঘন্টা 3 মিনিট। 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটার সৃষ্টি হবে। দুইবার জোয়ার ও দুইবার জোয়ার ভাটা হওয়ার কারণ কি? ওইটাই যে এটা হচ্ছে পৃথিবী, এখানে যদি এটা হচ্ছে পৃথিবী, এখানে হচ্ছে মুখ্য জোয়ার সৃষ্টি হচ্ছে, এইটার পরে যখন, আর এখানে হচ্ছে তাহলে গৌণ জোয়ার সৃষ্টি হচ্ছে। পুরোটা তো 24 ঘন্টা লাগে, এটাতে এখানে যাতে 12 ঘন্টা লাগতেছে, তখন এটা তো এখানে চলে আসতেছে, তাহলে এখানে একবার হচ্ছে, এটা এখান থেকে একবার মুখ্য জোয়ার, একবার হচ্ছে এখান থেকে এখানে একবার মুখ্য জোয়ার হচ্ছে, এখানে হচ্ছে গৌণ জোয়ার। আর আবার এটা যখন ঘুরে এখানে আসতেছে, তখন এটা হচ্ছে 2 বার মুখ্য জোয়ার। অর্থাৎ পৃথিবী আবর্তনের ফলে এটা যখন মুখ্য জোয়ার সৃষ্টি হয় 12 ঘন্টা, তার পরে এইভাবে এটা লিখতে হবে। আচ্ছা, তেজো কাঁঠাল ও মরা কাঁঠাল কি? তেজো কাঁঠাল আর মরা কাঁঠাল, তেজো কাঁঠাল হচ্ছে কি অমাবস্যাতে একটা, আর একটা হচ্ছে পূর্ণিমাতে, আর একটা হচ্ছে কি অষ্টমী তিথি। এটা হচ্ছে মরা কাঁঠাল অষ্টমী তিথিতে। তেজো কাঁঠালে হচ্ছে পৃথিবী, এখানে হচ্ছে পৃথিবী, তারপর হচ্ছে সূর্য, এটা মনে রাখতে হবে। প্রথম হচ্ছে পৃথিবী, তারপর হচ্ছে চন্দ্র সূর্য। তেজো কাঁঠালে হচ্ছে চন্দ্র ও সূর্য পৃথিবীর একই দিকে একই সরলরেখায় অবস্থান করে, ফলে সেই দিকের পানির ফলে চাঁদ ও সূর্যের আকর্ষণে সেই দিকের পানি প্রচণ্ড পরিমাণে ফুলে ফেঁপে ওঠে। এটাকে বলা হয় ভরা জোয়ার। এটাকে বলা হয় ভরা জোয়ার। আর পূর্ণিমা তিথিতে হচ্ছে পৃথিবীর একদিকে সূর্য এবং অন্যদিকে কি চাঁদের অবস্থান, একদিকে সূর্য এবং অন্যদিকে চন্দ্র অবস্থান করে। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার, পৃথিবী একদিকে হচ্ছে সূর্য, চন্দ্র একদিকে হচ্ছে সূর্য অবস্থান করে। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার এবং সূর্যের আকর্ষণে কি গৌণ জোয়ারের সৃষ্টি হয়। চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার এবং সূর্যের আকর্ষণে হচ্ছে কি গৌণ জোয়ারের সৃষ্টি হয়। গৌণ জোয়ারের অন্য জোয়ারের সৃষ্টি হয়। আবার
যৌনাচার যে একদিকে আকর্ষণে হয়, পূর্ণিমা হয়, ব্যাস এই পর্যন্ত লিখে দিলাম পূর্ণিমা তিথি। আর মরা কাঁঠালে হচ্ছে মরা কটালটা হচ্ছে পৃথিবীর চন্দ্র ও সূর্য পৃথিবীর সমকোণে অবস্থান করে, ফলে দুই দিক থেকে ফলে হচ্ছে আড়াআড়িভাবে ফলে ওই দিন তারা পৃথিবীতে আড়াআড়িভাবে আকর্ষণ করে, ফলে জোয়ারের বেগ আড়াআড়িভাবে আকর্ষণ করে। এটা কি আড়াআড়িভাবে আকর্ষণ করে, এটা হচ্ছে আড়াআড়িভাবে আকর্ষণ, ফলে জোয়ারের বেগ অনেক কমে যায়, বলে এটাকে বলে মরা কাঁঠাল বলে। এটাকে মরা কাঁঠাল হচ্ছে বলে। এল নিনো হচ্ছে এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে এল নিনো। এটা হচ্ছে তাহলে এটা হচ্ছে বিষুবরেখার ওপাশ থেকে নেমে আসা উষ্ণ স্রোত এর ফলে সৃষ্ট প্রতিক্রিয়া বোঝাতে এল নিনো বলে। সৃষ্ট জলবায়ুর প্রতিক্রিয়া বোঝাতে এল নিনো বলে। এর ফলে সাগরের পানির উষ্ণতা বৃদ্ধি পায়। এর ফলে কী হচ্ছে, সাগরের পানির উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। উষ্ণতা বৃদ্ধি পেলে কী হবে, বৃষ্টিপাত কম হবে, খরা হবে, অনাবৃষ্টি হবে। আর এল নিনোর পরবর্তী প্রক্রিয়া বোঝাতে এল নিনোর পরবর্তী প্রক্রিয়া বোঝাতে এল নিনোর যে পরবর্তী প্রক্রিয়া বোঝাতে কী হয়, এল নিনোর পরবর্তী প্রক্রিয়া বোঝাতে এল নিনোর পরপরই শুরু হয় হচ্ছে লা নিনা। এর ফলে সমুদ্রের পানির উষ্ণতা কমে যায়, ফলে অতিবৃষ্টি ও বন্যা হয়। তারপর হচ্ছে লা নিনা গেলে এবার হচ্ছে গর্জনশীল চল্লিশা। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে পশ্চিমা বায়ুর বেগ 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণ অংশে সবচেয়ে বেশি হয় বলে 40 থেকে 47 বেশি হয়, সবচেয়ে ঝড়ঝঞ্ঝা লেগে থাকে। ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে ও হচ্ছে পশ্চিম মহাসাগরে ও প্রশান্ত মহাসাগরে ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরে পশ্চিমা বায়ুর বেগ 40 থেকে 47 ডিগ্রি দক্ষিণাংশে সবচেয়ে বেশি হয়, সবসময় ঝড়ঝঞ্ঝা লেগেছে। এই জন্য একে গর্জনশীল চল্লিশা বলা হয়। বৃষ্টি হচ্ছে জলীয় বাষ্প বায়ুতে বিদ্যমান। জলীয় বাষ্পগুলো বায়ুতে বিদ্যমান ধূলিকণাকে কেন্দ্র করে ঘনীভূত হয়ে ক্ষুদ্র বড় বড় পানির বিন্দুতে পরিণত হয়। ঠান্ডা বাতাসের স্পর্শে যখন জলবিন্দুগুলো বাতাসের চেয়ে ভারী হয়। ঠান্ডা বাতাসের স্পর্শে যখন জলবিন্দুগুলো বাতাসে ভারী হয়, তখন অভিকর্ষ টানের ফলে ভূপৃষ্ঠে পতিত হয়, যাকে আমরা বৃষ্টিপাত বলি। কৃত্রিম বৃষ্টি হচ্ছে কী বলে, হেলিকপ্টার বা বিমানে চড়ে কী বলে মেঘের উপরে মেঘের উপরে গিয়ে ড্রাই আইস সেরিয়ে দিলে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো বড় আকার ধারণ করে বাতাসের চেয়ে ভারী হয়ে অভিকর্ষ টানের ফলে কী বলে পৃথিবীতে পতিত হয়। কুয়াশা হচ্ছে জলবিদ্যুৎ কী বলে জলীয় বাষ্পগুলো ভূপৃষ্ঠের সাথে লেগে ভূপৃষ্ঠের খুব কাছাকাছি অবস্থান করা ধূলিকণাকে কেন্দ্র করে ঘনীভূত হয়ে ধোঁয়ার মতো ভূপৃষ্ঠের খুব কাছ দিয়ে কী বলে ভূপৃষ্ঠের উপরে ধোঁয়ার ন্যায় ভাসমান অবস্থায় থাকে। একে হচ্ছে কুয়াশা বলে। কুয়াশাকে বলা হয় কুজ্ঝটিকা। ঘন কুয়াশাকে শিশির অঙ্ক কাকে বলে? শিশির হচ্ছে এই যে কুয়াশা যেভাবে সৃষ্টি হলো, এই কুয়াশাগুলো রাতে তাপমাত্রা যখন কমে যায়, তখন বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কমে যায়। পরবর্তীতে তা বিন্দু বিন্দু জল আকারে পানির উপরে পড়ে থাকে। এটাকে গাছপালার উপরে সঞ্চিত হয়। এই জলকণাকে বলা হয় শিশির। আর শিশির অঙ্ক যে তাপমাত্রায় জলীয় বাষ্প ও ঘনীভূত হয়, তাকে শিশির অঙ্ক। যে তাপমাত্রা যে তাপমাত্রায় জলীয় বাষ্প ঘনীভূত হয় তাকে শিশির অঙ্ক বলে। যে তাপমাত্রায় জলীয় বাষ্প ঘনীভূত হয় তাকে শিশির অঙ্ক বলে। যে তাপমাত্রায় জলীয় বাষ্প ঘনীভূত হয় তাকে শিশির অঙ্ক বলে। যে তাপমাত্রায় জলীয় বাষ্প ঘনীভূত হয় তাকে শিশির অঙ্ক বলে। যে তাপমাত্রায় জলীয় বাষ্প ঘনীভূত হয় তাকে শিশির অঙ্ক বলে। তুষার। এবার হচ্ছে তুষারগুলো জলীয় বাষ্পগুলো ধূলিকণাকে কেন্দ্র করে আকাশে ভাসমান অবস্থা থেকে অতিরিক্ত ঠান্ডার কারণে তা সাদা বরফে পরিণত হয়, তখন সেগুলো তুলার ন্যায় ভাসতে থাকে। এগুলোকে তুষার বলা হয়। কুজ্ঝটিকা। ঘন কুয়াশাকে কুজ্ঝটিকা বলে। ঘনীভবন হচ্ছে জলবিন্দুগুলো যখন জলীয় বাষ্পগুলো যখন জলবিন্দুতে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। জলীয় বাষ্পগুলোকে জলকণাতে পরিণত হওয়াকে ঘনীভবন বলে।
জলীয় বাষ্পগুলো ঘনীভবন কি ঘন হবে, জলীয় বাষ্পগুলো ঘন হয়ে জলবিন্দুতে পরিণত হওয়াকে ঘনীভবন বলে। পরিবৃক্ত বায়ুর এমন অবস্থা যখন বায়ু আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না, যখন বায়ু আর জলীয় বাষ্প ধারণ করতে পারে না। বায়ুর আর্দ্রতা, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতিকে বায়ুর আর্দ্রতা, বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি বায়ুর আর্দ্রতা বলে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে, জলীয় বাষ্প কমলে আর্দ্রতা কমে, জলীয় বাষ্প কমলে আর্দ্রতা বাড়ে, কমলে কমে। জলীয় বাষ্প বাড়লে আর্দ্রতা বাড়ে। জলীয় বাষ্প হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পরম আর্দ্রতা আর হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। পরম আর্দ্রতা হচ্ছে একই আয়তনের নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণকে পরম আর্দ্রতা। নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণকে পরম আর্দ্রতা, নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণকে পরম আর্দ্রতা বলে। এবং নির্দিষ্ট আয়তনের বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং নির্দিষ্ট আয়তনের বায়ুকে নির্দিষ্ট উষ্ণতায় পরিবৃক্ত করতে, নির্দিষ্ট বায়ুকে নির্দিষ্ট উষ্ণতায় পরিবৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের পরিমাণ তাদের এই দুটির অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা বলে। এখন হচ্ছে আহ্নিক গতি। পৃথিবী তার নিজ অক্ষকে ঘুরে আসতে সময় লাগে হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। 23 ঘন্টা 56 মিনিট হচ্ছে 4 সেকেন্ড। পৃথিবীর নিজ অক্ষে একবার ঘুরে আসাকেই বলা হয় আহ্নিক গতি। পৃথিবী 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। পৃথিবী এই নিজে অক্ষকে একবার ঘুরে আসার এই গতিকে আহ্নিক গতি। পৃথিবীর এই গতিকে বলা হয় আহ্নিক গতি। এর কারণে দিবারাত্রি সংঘটিত হচ্ছে। পৃথিবীর কোনো দিক চারিদিন সারা জীবন সেদিকে অন্ধকার এবং দিন থাকছে না, জোয়ার ভাটা হচ্ছে, এগুলো হচ্ছে। এর কারণ কি? পৃথিবীর প্রতিটি গ্রহ একটি অপরের আকর্ষণে আকর্ষিত হয়ে নিজ অক্ষে ঘুরতে থাকতে আকর্ষণ করে। আহ্নিক গতি কেন সৃষ্টি হচ্ছে? এর যে সৌরজগতের প্রত্যেকটি গ্রহ একটি অন্যকে আকর্ষণ করে নিজ অক্ষে ঘুরতে থাকে। এই কারণ ঘুরতে থাকে হচ্ছে ফলাফল বার্ষিক গতি। পৃথিবী নিজ অক্ষে একবার 23 ঘন্টা সময় লাগে। আর পৃথিবী বার্ষিক গতি বছরে পৃথিবী নিজকে ঘুরতে লাগে হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এবং পৃথিবী সূর্যকে একবার পরিদর্শন করে আসতে সময় লাগে হচ্ছে 365 দিন। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। 365 দিন 5 পরে 365 পরে 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড পশ্চিম থেকে পূর্ব দিকে। আর পৃথিবী হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে সূর্যের একবার পরিদর্শন করাকে হচ্ছে বার্ষিক গতি বলে। ঢাকা থেকে একটি স্থানে 40 মানে হচ্ছে 1 ডিগ্রি, 4 মানে 4 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে 4 16 160 মিনিট। আর 1 ইঞ্চি মানে হচ্ছে 4 সেকেন্ড, 3 4 12 120 সেকেন্ড বা 2 মিনিট, তাহলে হচ্ছে 160 মিনিট 162 মিনিট। যখন 8টা বাজে তখন ওখানে হচ্ছে 162, তার মানে 162 মানে হচ্ছে 2 ঘন্টা 10টা 42 বাজে 10টা 42 এই বাজে। আবহাওয়া ও জলবায়ু কোনো স্থানে দেখো আবহাওয়া ও জলবায়ু অবস্থা। আবার যে কোনো স্থানে বায়ুমণ্ডলীয় কোনো স্থানে প্রতিদিনকার বায়ুমণ্ডল অবস্থার কি হচ্ছে আবহাওয়া বলে। আর কোনো স্থানের কোনো স্থানে 20 থেকে 30 বছরের আবহাওয়ার গড় অবস্থাকে হচ্ছে জলবায়ু বলে। এদের পার্থক্য হচ্ছে এটা হচ্ছে প্রতিদিনকার অবস্থা, এটা হচ্ছে কয়েক বছরের গড় অবস্থা, এটা হচ্ছে স্বল্পকালীন অবস্থা, এটা হচ্ছে দীর্ঘকালীন অবস্থা। এটার মাধ্যমে কোনো এলাকার আবহাওয়া কোনো স্থান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া যাবে না, এটার মধ্যে সঠিক ধারণা পাওয়া যাবে। এর আবহাওয়ার প্রকৃত আবহাওয়ার হচ্ছে মূল উপাদানগুলো হচ্ছে কি? আবহাওয়ার মূল উপাদানগুলো হচ্ছে আর জলবায়ুর আবহাওয়ার পরিবর্তন হচ্ছে বায়ুর আর্দ্রতা, বায়ুর উচ্চতা, বায়ুর উষ্ণতা, বায়ুর তাপ, আর্দ্রতা, উষ্ণতা, তাপ, বৃষ্টিপাত, এগুলো। আর জলবায়ুর উপাদান কি? জলবায়ুর উপাদানগুলো গেলে সমুদ্র স্রোত, সমুদ্র থেকে দূরত্ব, ভূমির দূরত্ব, তারপর হচ্ছে উচ্চতা, পর্বতের অবস্থান ইত্যাদি। আবহাওয়া জলবায়ু কিসের উপর নির্ভরশীল? এই জলবায়ুর উপাদানের উপর নির্ভরশীল। জলবায়ুর উপাদান অর্থাৎ সমুদ্র থেকে দূরত্ব, পাহাড় পর্বতের অবস্থান, তারপর হচ্ছে সমুদ্র স্রোত, তারপর হচ্ছে এর অক্ষাংশ ইত্যাদি এর উপরে হচ্ছে নির্ভর করে। বায়ুপ্রবাহ কাকে বলে? বায়ুপ্রবাহ কাকে বলে? অর্থাৎ কোনো স্থানে সূর্য যখন লম্বভাবে কিরণ দিচ্ছে তখন সেই স্থানে বায়ু প্রসারিত হয় এবং উষ্ণ হয়ে উপরের দিকে উঠে যায়, ফলে পার্শ্ববর্তী স্থান থেকে শীতল বায়ু ওই স্থানে ওই ফাঁকা জায়গা পূরণের জন্য দ্রুত বেগে ছুটে আসে। এই বায়ুর দ্রুত বেগে ছুটে আসাকেই হচ্ছে বায়ুপ্রবাহ বলে। বায়ুপ্রবাহ 4 প্রকার: নিয়ত বায়ু, অনিয়মিত বায়ু, সাময়িক বায়ু, স্থানীয় বায়ু। শেষ বায়ুমণ্ডলের যে স্তর দিয়ে উড়োজাহাজ চলে, বায়ুমণ্ডলের স্তরমণ্ডল দিয়ে উড়োজাহাজ চলে, কারণ
ওই স্তরে জলীয় বাষ্প নেই এবং ফলে বায়ুর উষ্ণতা ও আর্দ্রতার কোনো পরিবর্তন হয় না, ফলে জুড়োজাহাজ খুব সহজেই চলতে পারে। মৌসুমী বায়ু কাকে বলে? ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু দিক পরিবর্তন করে তাকে হচ্ছে ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ু দিক পরিবর্তন করে তাকে মৌসুমী বায়ু বলে। এটা একটা সাময়িক বায়ু, এটি একটি মৌসুমী হচ্ছে এটা এক প্রকার সাময়িক বায়ু। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল এই অঞ্চলে এই মৌসুমী বায়ু দেখা যায়। সমুদ্রের সমতলে বায়ুর চাপ, সমুদ্রের যে সমতল এটা হচ্ছে সমুদ্রের সমতলে বায়ুর চাপ বেশি, কারণ কি সমুদ্রের জলছায় বায়ু যখন উত্তপ্ত বায়ু যখন সমুদ্রের সমতলে আসে তখন তা ঠান্ডা ও শীতল হয়ে ফলে ঘন হয়, এই জন্য এখানকার বায়ু হচ্ছে চাপ বেশি। এখানে যতই উপরে উঠে যায় বায়ুর চাপ ততই হ্রাস পায়, কারণ সমুদ্রের সমতলে এটা বায়ু এবং এটা ধীরে ধীরে আস্তে আস্তে এটা উপরের দিকে কম, এই জন্য তাপ বিকৃত ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। ভূপৃষ্ঠের বিকৃত তাপ ভূপৃষ্ঠ থেকে বেশি উপরে বিকৃত। আর আরও একটা কারণ হচ্ছে এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠে যায়, এটা সমুদ্র গেল, এটা ভূপৃষ্ঠ থেকে যতই উপরে উঠে যায় বায়ুর তাপ ধারণ ক্ষমতা। এখন ভূপৃষ্ঠ থেকে যতই উপরে যায় তখন ভূপৃষ্ঠে সূর্যের বিকিরিত তাপ ভূপৃষ্ঠে গ্রহণ করে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়। এবার ভূপৃষ্ঠের বিকিরিত তাপ ভূপৃষ্ঠ থেকে বেশি উপরে বিকিরিত হয়ে যেতে পারে না, কারণ কি? কারণ হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন যে ধূলিকণা, ভূপৃষ্ঠের খুব কাছে, ভূপৃষ্ঠের খুব কাছেই থাকে, এগুলো তাপকে আটকে রাখে এবং যত উপরে যায় ধূলিকণার পরিমাণ কম থাকায় ওখানে আটকাতে পারে না, তাপকে আটকাতে পারে না, এই জন্য উপরের দিকে কম থাকে। বলছে আবহাওয়ার নিম্নচাপ কাকে বলে? আবহাওয়ার নিম্নচাপ একটা হচ্ছে ঊর্ধ্বচাপ, এই যে সমতলে যে ভারী হচ্ছে এটাকে হচ্ছে ভারী উচ্চচাপ বলছে। আর সমুদ্রের সমতলে যে ভারী হচ্ছে বায়ুগুলো যে পানির সংমিশ্রণে সেটা ঠান্ডা হয়ে যে ভারী হচ্ছে এটা হচ্ছে উচ্চচাপ। আর নিম্নচাপ হচ্ছে কোনো স্থানে যখন সূর্য উত্তপ্ত সৃষ্টি হয় তখন সেগুলো প্রসারিত হয় ও উষ্ণ হয়, এই অবস্থাকে হচ্ছে আবহাওয়ার নিম্নচাপ বলে। সূর্য যখন কোনো স্থানে খারাপভাবে কিরণ দেয় তখন সেখানকার বায়ু প্রসারিত হালকা হয়, ফলে বায়ুর যে চাপ এই বায়ুর চাপ প্রসারিত হয়, ফলে বায়ুর চাপটা হ্রাস পায়। বায়ুর এই চাপ হ্রাস পাকে নিম্নচাপ বলে। ব্যারোমিটারের সাহায্যে, ব্যারোমিটারের একটা পারদস্তম্ভ থাকে, এই পারদস্তম্ভ যদি ওঠানামা করলে আমরা বুঝতে পারি আবহাওয়ার অবস্থা কেমন। যদি ওঠে তখন মনে করো জলীয় বাষ্পের পরিমাণ কম, আর জলীয় বাষ্পের পরিমাণ যদি কম থাকে তখন কী হবে? যে আবহাওয়ার অবস্থা ভালো, তখন আবহাওয়ার অবস্থা ভালো। আর যদি এটা উঠে যদি নামে তখন জলীয় বাষ্পের পরিমাণ বেশি, যখন জলীয় বাষ্পের বেশি তখন এগুলো জল আকারে ছেড়ে যাবে, তখন এগুলো কী হবে? ঝড় বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় কীভাবে সৃষ্টি হয়? ঘূর্ণিঝড় হচ্ছে যখন কোনো স্থানে বাতাস হয় তখন এটা ঘূর্ণি আকারে উষ্ণ, মনে করো কোনো স্থানে উত্তপ্ত হচ্ছে, উত্তপ্ত হওয়ার পরে প্রসারিত হয়ে সেগুলো উপরে উঠে যায়, পার্শ্ববর্তী ঠান্ডা বাতাসগুলো সেখানে এসে উষ্ণ ও হালকা বায়ুর সাথে কী করে ঘূর্ণি আকারে উঠতে উপরের দিকে উঠে যায় বা যে কোনো স্থানে চলে যেতে পারে। এই বায়ুর ঘূর্ণিকে হচ্ছে ঘূর্ণিঝড় বলা হয়। টর্নেডো হচ্ছে একই, এটা হচ্ছে ভূপৃষ্ঠের সৃষ্টি হয়, এটা হচ্ছে ভূপৃষ্ঠের শুদ্ধি হয়। এর পার্থক্যটা হচ্ছে মেঘ থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত পর্যন্ত ঘূর্ণায়মান বায়ু স্তম্ভের আকারে সৃষ্ট ঘূর্ণায়মান বায়ু স্তম্ভের আকারে সৃষ্ট প্রচণ্ড ঝড়। এটা হচ্ছে ফাইনালের আকৃতি হয়। এর বৈশিষ্ট্য কি? এটা ফাইনালের আকৃতি হয়, এটা অনেকটা হাতি সুরের মতো হয়, এটা প্রচণ্ড ক্ষয়ক্ষতি সাধন করতে পারে। এটা হচ্ছে কয়েক কিলোমিটার থেকে এটার বিস্তৃতি হচ্ছে কয়েক কিলোমিটার হতে পারে, এর কয়েক কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি এলাকা নিয়ে হতে পারে। এর উচ্চতা 100 কিলোমিটার পর্যন্ত হতে পারে, এর ব্যাস 75 মিটার, এর ব্যাপ্তি হতে পারে, এটা ঘন্টায় কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘন্টা হতে পারে, এই অবস্থায় কয়েক সেকেন্ড থেকে কয়েক ঘন্টা হতে পারে। এবার হচ্ছে সাইক্লোন হচ্ছে পানিতে হবে। ভারত মহাসাগরে সৃষ্ট যে কোনো ঘূর্ণিঝড়কে হচ্ছে সাইক্লোন বলা হচ্ছে। শেষ উপকূলে হতে পারে। আসলে ঘূর্ণিঝড় 3 ধরনের, যেরকম ঘূর্ণিঝড় একটা হচ্ছে ঘূর্ণিঝড়, টর্নেডো আর একটা সাইক্লোন। ঘূর্ণিঝড় হচ্ছে ঘুরবে, সাইক্লোন হচ্ছে আর টর্নেডো হচ্ছে কি হাতি সুরের মতো যেটা এটা, আর সাইক্লোন হচ্ছে ভারত মহাসাগরে সৃষ্ট যে কোনো ঘূর্ণিঝড়। যেমন প্রশান্ত মহাসাগরে যে কোনো সৃষ্ট ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হচ্ছে, তারপরে হচ্ছে আটলান্টিক মহাসাগরে যেটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে এটাকে হচ্ছে হ্যারিকেন বলা হচ্ছে, এরকম। আর উপকূলে আঘাত আনার পর সাইক্লোন দুর্বল হয় কেন? সাইক্লোন সৃষ্টির জন্য কী লাগে? উষ্ণতা এবং আর্দ্রতা, অর্থাৎ আর্দ্রতা মানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ। উষ্ণতা ও আর্দ্রতার পরিমাণ কারণেই হচ্ছে কি উষ্ণতা ও আর্দ্রতার আধিক্যের কারণেই হচ্ছে সাইক্লোন হয়। কিন্তু উপকূলে এই উষ্ণ এবং আর্দ্রতার পরিমাণ কম থাকায় উষ্ণতা এবং আর্দ্রতার অভাবের কারণেই কি হচ্ছে সাইক্লোন দুর্বল হয়ে পড়ে। টর্নেডো সাইক্লোনের ভিতরে পার্থক্য, এটা সমুদ্রপৃষ্ঠ হয়, এটা স্থলভূমিতে হয়, এটা হচ্ছে বেশি ক্ষয়ক্ষতি করে, এটা কম ক্ষয়ক্ষতি করে, এই হচ্ছে কাহিনি। সিডর হচ্ছে কি সিডর আর একটা হচ্ছে সুনামি।
সুনামি হচ্ছে কি? সুনামি সমুদ্রের তলদেশে ভূমিকম্প সৃষ্টি হয়ে প্রবল সামুদ্রিক ঢেউকে বলা হয়। এটা হচ্ছে 50, এটার উচ্চতা 50 মিটার প্রায়। আচ্ছা কী বলছে? সমুদ্রের তলদেশে ভূকম্পনের ফলে সৃষ্টি হয়, এটা সাগর উৎপন্ন। আচ্ছা সিডর হচ্ছে, এটাও হচ্ছে সমুদ্রে উৎপন্ন। এটা হচ্ছে হারিকেনের তীব্রতা সম্পন্ন। সিডর হচ্ছে সাইক্লোন, বা সিডর হচ্ছে হারিকেনের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড়কে, হারিকেনের তীব্রতা সম্পন্ন, এটা হচ্ছে সাগরে উৎপন্ন হারিকেনের তীব্রতা সম্পন্ন, হারিকেনের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড়কে সিডর বলে। হারিকেনের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড়কে সিডর বলে। সাগরে উৎপন্ন হারিকেনের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড়কে সিডর হচ্ছে বলে। এর উচ্চতা 50 মিটার থেকে এই ঢেউ এবং এই ঢেউ 50 কিলোমিটার এর দূরত্ব অতিক্রম করে স্থলভাগে আঘাত আনতে পারে, এবং এই ঢেউ 5,000 কিলোমিটার করে আনতে পারে। সামুদ্রিক জলোচ্ছ্বাস কি? সামুদ্রিক জলোচ্ছ্বাসকে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বায়ু সমুদ্রের উপর প্রচণ্ড, সামুদ্রিক জলোচ্ছ্বাস বায়ু সমুদ্রের উপর, সমুদ্রের সমতলের উপর প্রচণ্ড চাপের সৃষ্টির ফলে যে প্রচণ্ড ঢেউ সৃষ্টি হয় তাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। বায়ু কারণ সামুদ্রিক জলোচ্ছ্বাস। সিডর কি? সিডর তো হচ্ছে একই, সিডরও এক প্রকার সাইক্লোন, সিডরও এক প্রকার সুনামি। সিডর কি? সিডর হচ্ছে, সুনামি হচ্ছে কী বলে সমুদ্রের তলদেশে ভূকম্পনের ফলে সৃষ্টি হয়, আর সিডরটা হচ্ছে সমুদ্রে উৎপন্ন হারিকেনের তীব্রতা সম্পন্ন ঘূর্ণিঝড় হচ্ছে সিডর। সামুদ্রিক জলোচ্ছ্বাস কি? সমুদ্রে হচ্ছে বায়ু সমুদ্রপৃষ্ঠের উপরে প্রচণ্ড চাপের ফলে চাপ প্রয়োগের ফলে যে প্রচণ্ড ঢেউয়ের যে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি হয়, যে ঢেউয়ের সৃষ্টি করে তাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। যে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করে তাকে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। যে প্রচণ্ড ঢেউয়ের সৃষ্টি করে প্রয়োগের ফলে বায়ু সমুদ্রের উপর প্রচণ্ড বল প্রয়োগের ফলে, বায়ু সমুদ্রের উপরে প্রচণ্ড বল সৃষ্টি করতে, দেখো বায়ু সমুদ্রের উপরে, এটাকে বলা হয় সামুদ্রিক জলোচ্ছ্বাস। এটা বায়ু সমুদ্রের উপরে প্রচণ্ড চাপ সৃষ্টি করার ফলে যে ঢেউ সৃষ্টি হয় তাকে হচ্ছে সামুদ্রিক জলোচ্ছ্বাস বলে। এগুলো ছাড়াও ভূমিকম্প হয়তো সিগারেট যেরকম হয়, বা চন্দ্রসূর্যের প্রবল আকর্ষণজনিত কারণেও অনেক সময় সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে। ভূমিকম্প কেন হয়? ভূমিকম্প ভূমিধস থেকে হতে পারে, শিলাচ্যুতি থেকে হতে পারে, আগ্নেয়গিরিজনিত কারণেও হতে পারে। এগুলো কারণে হচ্ছে ভূমিকম্প হতে পারে। এবার কি ভূমিকম্পের ফলাফলে কি নদীর গতিপথ পরিবর্তন হয়? এমনকি নদীর পথ বন্ধ হয়ে যেতে পারে। ভূমিকম্পের সামুদ্রিক জলোচ্ছ্বাস হতে পারে, সমুদ্র উপকূলে লবণাক্ত পানি দিতে পারে। ভূমিকম্পের পরে সমুদ্রের তল কোনো কী হতে পারে? পর্বত ও দ্বীপেরও সৃষ্টি হতে পারে। সমুদ্রের পানি লোনা হয় কেন? পৃথিবী থেকে সৃষ্টির পর পানি চক্রের মাধ্যমে একই পানি স্থলভাগ ও সমুদ্রের মধ্যে ঘুরছে। স্থলভাগে বিভিন্ন উপাদানের বিদ্যমান লবণের সাথে পানি মিশে, পানি লবণে দ্রবীভূত হয়ে নদী নালা সাগরের মধ্যে গিয়ে মিশে, বা সাগরের পানি বাষ্পীত হয়ে উপরে উঠে গেলেও লবণ সমুদ্রের পানিতে থেকে যায়। এইভাবে বহু কোটি বছর ধরে এমন চলমান প্রক্রিয়ার কারণে সাগরের পানি লবণাক্ত হয়ে যায়। গড়ে 1000 কেজি সমুদ্রের পানিতে 35 গ্রাম লবণ থাকে। আটলান্টিক পানির রং সবুজ, কারণ আটলান্টিকের পানি সবুজ। আটলান্টিকে যখন সূর্য বিচ্ছুরিত হওয়ার ফলে পানির রং, আটলান্টিকের রং চিহ্নিত। আটলান্টিকে অনেক শৈবাল আছে যেগুলো মরে পচে, এগুলো হচ্ছে পচে এর এক ধরনের হলুদ রঙের সৃষ্টি হয়, এবং হলুদ এই সবুজ একসাথে মিলে হচ্ছে নীল রঙের সৃষ্টি হচ্ছে। আর হচ্ছে বনভূমি এলাকা বেশি বৃষ্টিপাত হয় কারণ যেখানে বনভূমি আছে সেখানে সূর্য মাটিতে প্রবেশ করতে পারে না, ফলে মাটি সবসময় আর্দ্র থাকে। আবার বনভূমি থেকে অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প অতিরিক্ত পানি বাতাসে জলীয় আকারে ছেড়ে দেয়, ফলে এখানকার বায়ু কী হচ্ছে শীতল থাকতেছে। এখন এগুলো যখন মেঘের উপর দিয়ে উড়ে যায়, মেঘ যখন জলীয় বাষ্প ভরা মেঘ যখন এই শীতল বায়ুর উপর দিয়ে যায়, তখন ঠান্ডার স্পর্শে বায়ুগুলো হচ্ছে পানির বিন্দুকণাগুলো মেঘের স্পর্শে পানির বিন্দুকণাগুলো হচ্ছে ভারী হয়। বায়ুর চেয়ে ভারী হওয়ার কারণে অভিঘাতের টানার ফলে ওখানে বৃষ্টি হয়, জন্য ওইসব এলাকায় বেশি বৃষ্টিপাত হয়। উপকূলীয় অঞ্চলে গভীর নলকূপের ভূগর্ভস্থ পানি অধিক ব্যবহৃত হলে যখন এটা বেশি ব্যবহার করা হচ্ছে তখন এখানে একটা ঘাটতি দেখা যাচ্ছে, ফলে নদী নালা খালবিল থেকে পানি এখানে এসে কী হচ্ছে পূরণ হয়। নদী নালা ঘাটতি, সমুদ্র থেকে যেহেতু সমুদ্রের পানি লবণাক্ত, সুতরাং উপকূলীয় অঞ্চলে এই নলকূপের লবণাক্ত পানি প্রবণতা বেড়ে যায়। জলীয় বাষ্পের গুরুত্ব। জলীয় বাষ্পগুলো কী করছে? সূর্য থেকে আগত যে তাপ যে পৃথিবী পৃষ্ঠে বিকিরণকৃত সূর্য থেকে আগত তাপ এবং পৃথিবী পৃষ্ঠ থেকে বিকিরিত তাপকে কী বলে? উভয়কে কী করতে? শোষণ করে পৃথিবীর তাপমাত্রা বা বায়ুর তাপমাত্রাকে নিয়ন্ত্রণ রাখে।